সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। চাকরি বিসিএস স্পেশালের পক্ষ থেকে আমি জুয়েল কিবরিয়া স্যার তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি এবং তোমাদের সাথে বাংলা সাহিত্য কোর্সের সামনে হাজির হয়েছি। নিশ্চয়ই তোমরা আমার অপেক্ষায় ছিলে এবং আমিও তোমাদের জন্য অপেক্ষা করে থাকি যে কখন শিক্ষার্থীদের সামনে আসবো। তো আশা করছি আমরা আমাদের এই ধারাবাহিকতায় আজকে আমাদের 5 নম্বর ক্লাস। আমরা এর আগে 4টি ক্লাস নিয়েছি, নিশ্চয়ই তোমাদের মনে আছে। প্রথম আমরা নিয়েছি বাংলা ভাষার উৎপত্তি উদ্ভব, তারপরে বাংলা সাহিত্যের যুগ বিভাগ, তারপর আমরা বাংলা সাহিত্যের প্রাচীন যুগ এবং চর্যাপদ এই টপিকটা নিয়ে 2টো ক্লাস নিয়েছি। আশা করছি তোমরা সেগুলি করেছো। তারপরেও শুরুতে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অতি দ্রুত, চর্যাপদ এবং প্রাচীন যুগ নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে একটু দ্রুত করবে। চর্যাপদ এবং প্রাচীন যুগ এই বিষয়টা নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা একটু দ্রুত করবে। আমি একটু সলিউশন দিয়ে আমাদের আজকের পড়াটা মধ্য যুগে প্রবেশ করব, ঠিক আছে? হ্যাঁ, কেমন আছি? আশিস চন্দ্র মোদক কেমন আছেন স্যার? ভালো আছি বাবা। মহিমিনুর রহমান সোহাগ, আসসালামু আলাইকুম স্যার। অনেক শত শত হাজার হাজার সালাম দিচ্ছ, আমি সবার পক্ষ থেকে সালাম গ্রহণ করছি। আসলে প্রত্যেকজনকে ইন্ডিভিজুয়াল উত্তর দিতে গেলে আমার আজকে ক্লাস শেষ হয়ে যাবে, এত স্টুডেন্ট তোমরা। তো আমি সবার পক্ষ থেকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ভালো আছি, সুস্থ আছি ইনশাআল্লাহ, তোমাদের দোয়ায়, তোমাদের শুভকামনায় ভালো আছি। তো আমি আবার বলেছি, আমি অলরেডি বলেছি যে তোমাদের যদি আমরা যে অংশটুকু 4টি ক্লাস আলোচনা করেছি, বাংলা সাহিত্যের উদ্ভব, ঠিক আছে, বাংলা সাহিত্য যুগ বিভাগ এবং প্রাচীন যুগ চর্যাপদ, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এরপরেও যদি তোমাদের কারো কোনো কোশ্চেন, কোনো সংশয়, কোনো দ্বিধা, কোনো বিষয় নিয়ে, আচ্ছা, মুস্তাফিজের খেলা রেখে ক্লাস করতে আসছি। হ্যাঁ, আসলে জিয়াউদ্দিন সাকিব, সত্যিই মুস্তাফিজের খেলা রেখে ক্লাস করতে এসছো। আমি গর্ব অনুভব করছি যে আমার ছাত্ররা খেলার চেয়ে পড়াকে গুরুত্ব দিয়েছে। তো ঠিক আছে, আমি নিজেকে গর্ব অনুভব করছি। আচ্ছা স্যার, আমাদের কি সব চর্যাকার সম্পর্কে ডিটেলস পড়তে হবে? না রে বাবা, আমি তো বলে দিয়েছি। রাসফিয়া রাহা, আমি তো কার কার সম্পর্কে ডিটেলস পড়তে হবে রাসফিয়া, আমি তো বলে দিয়েছি বাবা। 24 জনের ডিটেলস পড়তে হবে না। কেমনে পড়বে 24 জনের ডিটেলস? আমি তো পড়িনি, তাই না? 24 জনের নাম পড়বে, 24 জনের নাম মনে রাখবে, বলে রাখতে বলেছি। আর ডিটেলস পড়তে হবে কয়েকজন সম্পর্কে, আমি বলে দিয়েছি। কার কার সম্পর্কে ডিটেলস পড়তে হবে বলে দিয়েছি। কান্নপা, লুইপা, সবরপা, ভুসুকুপা, কুকুরিপা, এই 5 জন সম্পর্কে মোটামুটি ডিটেলস, খুব বেশি ডিটেলস না, এই 5 জন সম্পর্কে মোটামুটি। জি, ডাকার্ণব দোহাকোষ অপভ্রংশ ভাষায় রচিত, বাংলায় নয়। তাহলে বাংলায় নয়, তাহলে কোন ভাষায়? অপভ্রংশ, অপভ্রংশ ভাষায় রচিত। দোহা অর্থ দোয়া, দোহা অর্থ সুন্দর প্রশ্ন, দোয়া। আমরা যেমন মুসলমানের দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, তাও দোয়া করি না? দোয়া আরবি ভাষায়, সংস্কৃত ভাষায় দোয়া, দোয়া। বৌদ্ধ সিদ্ধাচার্যরা দোহা বোঝাতে আসলে কি বোঝাতো? দোয়া। তাদের ভাষায়, বৌদ্ধ তান্ত্রিকদের ভাষায় ছিল কি? দোয়া। স্যার, পদসংখ্যা কার কোনটা প্রবাদ মনে রাখা কষ্টকর? মনে রাখা কষ্টকর তো আমিও জানি, কষ্টকর তো আমিও জানি, কিন্তু কষ্টকর হলে মনে রাখতে হবে। আর আমি চর্যাপদ নিয়ে একটা আরেকটু কথা লিখে দিতে চেয়েছিলাম, আমার ইয়েটা নিয়ে এসো। আচ্ছা, আমি বলবো রোজায় কখন ক্লাস হবে। আজকে 3টে জরুরি কথা বলবো, অতি গুরুত্বপূর্ণ 3টি নোটিশ দিব একটু পরে। জি, ক্লাসের শুরুতে আপনাদের কোনো প্রবলেম না থাকলে আমি ক্লাসে ঢুকে যাব। চর্যাপদ নিয়ে স্যার, চর্যাপদের 50 নম্বর পদ বলেনি। 50 নম্বর পদ বলেনি মানে বুঝি নাই। রিয়েল রিপন, স্যার চর্যাপদের 50 নং পদ বলেনি, এটার মানে আমি বুঝি নাই। শেষ পদটা কি? চর্যার শেষ পদ 50 নং পদ, আর শেষ লাইনটা কি বলতে পারো? শেষ চরণ বা পংক্তি, শেষ পদ না। শেষ পদ তো 50 নম্বর পদ, কিন্তু যদি বলো স্যার শেষ চর্যার শেষ লাইন কি, তার মানে 50 নম্বর চর্যার শেষ লাইনটা চাইলে লিখে নিতে পারো, লিখে নাও। খুব গুরুত্বপূর্ণ লাইন না, তারপর যদি মনে করো স্যার শেষ লাইনটা লিখে নিব, তাহলে লিখে নিতে পারো।
হিরো সে সব্র নিরেবন ভইলা ফিটিলি সবরাল। এটা শেষ চরণ, চর্যার 50 নম্বর পদের কি শেষ লাইন। হেরোসে সব্র নিরেবন ভইলা ফিটেলি সবরাল। এটি খুব গুরুত্বপূর্ণ কিছু না। তারপরে যে আমরা প্রথম লাইনটা বলেছিলাম যে কাঁ তরু বড় পাঞ্চবি ডালো, চর্যার প্রথম লাইনটা কি কাঁ তরু বড় পাঞ্চবি ডালো, এটি প্রথম 1 নম্বর চর্যার 1 নম্বর লাইন। আর শেষ 50 নম্বর চর্যার শেষ লাইনটি হচ্ছে হেরোসে সাব্র নিরেবন ভইলা ফিটেলি সবরাল। না, কে কোথায় কি বলেছে এটা তো প্রশ্ন না। জি, আমি যা বলেছি সেটা মনে রাখবেন। জি, চর্যার প্রবীণ বা প্রাচীন চর্যাকার সবর পা, প্রবীণ প্রাচীন বয়স্ক, আর আদি চর্যাকার আদি পদকর্তা লুইপা। আদি বা প্রথম, চর্যার আদি বা প্রথম পদকর্তা মানে পদের রচয়িতা। একটা হচ্ছে যিনি এই কাজটি প্রথম করেছেন, পদ রচনার কাজটি, তিনি আদি। আর যিনি সবচেয়ে বয়স্ক, আপনার এখানে 1600 ছাত্র আমরা ক্লাস করছেন, যিনি প্রথম ভর্তি হয়েছেন এই ব্যাচটাতে তিনি হলেন আদি। আর এই 1600 জনের মধ্যে সবচেয়ে যিনি বয়স্ক তিনি হলেন কি প্রবীণ বা প্রাচীন। তাহলে চর্যাপদের সবচেয়ে প্রবীণ বা প্রাচীন পদকর্তা সবরপা, আর যিনি প্রথম পদ লিখেছেন, প্রথম লেখা শুরু করেছেন, সেই ভদ্রলোকের নাম হচ্ছে লুইপা। জাকির হোসাইন স্যার, আপনাকে আজকে সুন্দর লাগছে। আচ্ছা জাকির হোসাইন, ধন্যবাদ, আপনার চোখ হয়তো আজকে বেশি সুন্দর হয়ে গেছে। জি, থ্যাংক ইউ। আপনাদের মতো সুন্দর ছাত্রদের সামনে আসলে মাঝে মাঝে একটু সুন্দর না হইলে কেমনে চলবো বলেন? আপনারা তো আমাকে ডিসকোয়ালিফাই করে দিবেন। জি না, আমি রবীন্দ্রনাথ নজরুল নিয়ে রূপক আজকে তো আলোচনা করব না ভাই। এখানে রবীন্দ্র নজরুলের কোনো প্রশ্ন আলোচনা এখানে হবে না, আমি যা বলেছি তাই। চর্যাপদের অন্তর্নিহিত তত্ত্বের ব্যাখ্যা প্রকাশ করেনি এই জন্য যে চর্যাপদের অন্তর্নিহিত ব্যাখ্যা আমাদের খুব বেশি প্রয়োজন নেই। আমি তারপরে ব্যাখ্যা প্রদান করেছি যেগুলো আমাদের প্রবাদ, যেগুলো লাগতে পারে। চর্যার প্রতিটা লাইনের কিংবা চর্যার যে মূল তত্ত্ব, ধর্মীয় তত্ত্ব, এটা আমি প্রকাশ করিনি, কারণ চর্যাপদের ধর্মীয় তত্ত্বের ব্যাখ্যা আসলে দরকার নাই। চর্যার যে ধর্মীয় তত্ত্ব তার ব্যাখ্যার কি দরকার নাই বলে আমি প্রদান করিনি। জি, চর্যার ধর্মীয় তত্ত্বের ব্যাখ্যা আপনাদের দরকার নাই, কাজেই ধর্মীয় তত্ত্বের ব্যাখ্যা প্রয়োজন নেই। জি ওকে, ধন্যবাদ। আমার মনে হয় যে আপনারা অধিকাংশ যুক্ত হয়েছেন। মহিলা কবি স্যার কুকুরিপাকে মহিলা কবি বলে ইকার আছে, কিন্তু তন্ত্রী আরো কয়েকজন নামে শেষে ইকার আছে। সাদ্দাম গাধা, দীর্ঘইকার থাকলেই যে শুধু স্ত্রী তা তো আমরা বলিনি, আমরা বলেছি দীর্ঘইকার আছে বলে ধারণা করা হয়েছে, প্লাস তার যে পদের ব্যাখ্যা বা পদের বুঝে শুধু দীর্ঘইকার আছে সেটা নিয়েই তো স্ত্রীবাচক না। স্ত্রীবাচকের দুটো সিম্বল ধরা হয়েছে, একটি দীর্ঘইকার আর একটি তার পদের নিহিতার্থ বা তার পদের বর্ণনা। শুধু দীর্ঘইকার দেখে স্ত্রীবাচক হলে তন্ত্রী পা, তারপরে এরকম আরও তো কিছু পা আছে দীর্ঘইকার। শুধু দীর্ঘই দেখে স্ত্রী না গাধা, দীর্ঘইকার স্ত্রীবাচকের একটি শর্ত, সেই শর্তের সাথে আরো শর্ত কি কুকুরিপার যে পদ, ওই যে কুকুরিপার পদ বলেছে দিবসই বহুরি কাবিডর ভা রাতি ভইলে কামরু যা, তার পদের মধ্যে স্ত্রীদের মনের কথাগুলি ভালো মতো আছে। ফলে গবেষকরা মনে করলেন যে স্ত্রীদের মনের কথা কি ভালো মতো তিনি তুলে ধরতে পেরেছেন, স্ত্রীদের মনের কথা তিনি ভালো মতো তুলে ধরতে পেরেছেন, বিধায় তাকে ধারণা করা হলো তিনি স্ত্রী ছিলেন। পদ বিবেচনা করেও দীর্ঘইকার যুক্ত আছে, এটি একটি সিম্বল, প্লাস তার সাথে কি তার পদ বিবেচনা করে ধারণা করা হয়েছে তিনি স্ত্রী ছিলেন। ওকে, ধন্যবাদ। তাহলে আমি মূল ক্লাসে যাব এখন। আজকে মধ্যযুগ আলোচনা করব। তার আগে 3টি গুরুত্বপূর্ণ কথা বলেছি বলে আমার ক্লাস শুরু করব। 3টি জরুরি কথা, অতি জরুরি। তার একটি হচ্ছে রোজার মাস, আগামী দিন থেকে হয়তো রোজার মাস আসবে। রোজার মাসে ক্লাস কি রাতে করা সম্ভব হবে?
নিশ্চয় না, কারণ রোজাতে সারাদিন রোজা থেকে ইফতার করে তারাবি নামাজ পড়ে ইত্যাদি করে আপনারা কি অস্থির হয়ে থাকবেন। কাজেই রোজার মাসে কি করব, রোজার মাসে আমরা ক্লাস নেব সকালে, শনি সোম বুধ সকাল 10টা 30 মিনিট, লিখে নেন, শনি সোম বুধ সকাল 10টা 30, শনি সোম বুধ। তিনটি অতি জরুরি কথা এখন প্রথমে বলে নিব, পরে এই নিয়ে আর কমেন্টস করা যাবে না, বিরক্ত করা যাবে না, বারবার একই কথা জিজ্ঞেস করা যাবে না। যেহেতু রোজার মাস অনেকেই নক করেছেন, আমি ইচ্ছা করে বলিনি যাচ্ছে ক্লাসে বলবো, তারপরে আমি হয়তো গ্রুপে একটা পোস্ট দিব। তাহলে আগামী রোজার মাস যদি চলে আসে, রোজার দিন থেকে আমরা রোজার মধ্যে রাতে যেহেতু পড়তে পারবো না নানান কারণে, নামাজ কালাম তারাবি থাকবে প্লাস রোজা থেকে। আচ্ছা, আর দুপুর 2টায় করার পক্ষে কেউ কেউ বলেছেন, সেটা কি করা যাবে, করা ঠিক হবে দুপুর 2টায় নাকি 10:30টায়? আচ্ছা 11টায়, হ্যাঁ 10:30 জায়গায় 11টায় কোনো ব্যাপার না, করা যাবে। তাহলে 11টায় করি না, 11টায় করলে 1টার আগে শেষ করব, কিন্তু অনেক নানা মুনির নানা মত, 10টায় 2টায় 10টা 30। আচ্ছা দুপুরে নিব, 2টায় বেশিরভাগ মত দিচ্ছে। ওকে 2টায়, আচ্ছা দুপুর 2টায় বেশিরভাগ মত আসছে, দুপুর 2টায় অথবা 10:30টায়। দুপুর 2টায়, আচ্ছা যান দুপুর জাস্ট 2টা, কিন্তু 1টা থেকে নামাজ 2টার মধ্যে শেষ হয়ে যাবে। দুপুরে যেহেতু খাওয়া দাওয়া নাই, 2টায়, জি দুপুরে প্লিজ। ওকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর আবার বলছি, যেহেতু এটি যদিও আমরা লাইভ ক্লাস নিব, কিন্তু এটি তো ভিডিও আকারে থাকবে শিক্ষার্থী বন্ধুরা, এটি ভিডিও আকারে থাকবে। কাজে 10টায় নিই, 11টায় নিই, 12টায় নিই। আর দুপুরে যেহেতু খাওয়া দাওয়ার ঝামেলা থাকবে না, কাজেই জি এইভাবে অপশন দেওয়াটা ভুল হলো। ঠিক আছে, ওকে, যেহেতু খাওয়া দাওয়ার ঝামেলা নাই, কাজে দুপুরে আমরা 12টা 30, 10টা 30 হবে না, 2টায় নিব না সকালে, তাহলে সকাল 10টা 30। আচ্ছা পরে জানাবো, আমরা তাহলে সবার সাথে কথা বলি, হয় সকালে 10টা 30 অথবা 2টা। জি আমি একটু কথাবার্তা বলি, আমি একটু চিন্তা করি যে কখন ভালো হয়, 2টা অথবা কি 10টা 30, এই 2টা বেশি মত এসছে, আমি 2টার মধ্যে। তবে আমি আবার বলছি শিক্ষার্থী বন্ধুরা, যে যেহেতু এটি আমাদের কি লাইভ ক্লাস হলেও এটি যেহেতু ভিডিও আকারে থাকবে, কাজে সবার মতামত নিয়ে তো আসলে করা মুশকিল। তো আমি দেখে নিতে পারবেন, জি দেখে নিতে পারবেন। কাজেই আমরা যখনই করি, 10টায় করি, 2টায় করি, 10:30টায় করি, 2টায় করি, আপনারা যারা সেই সময় দেখবেন না পরে দেখে নেবেন। থ্যাংক ইউ। শেষ, প্রথম কথা শেষ। একটা কথা না, এতক্ষণ কথা বলে আজকে ক্লাস নেওয়া হবে না। আমি পরে যা জানাবো তাই আমি পরে আরেকটু আলোচনা করি, আমাদের যারা গ্রুপের যারা আরো সংশ্লিষ্ট ব্যক্তিরা আছে তাদের সাথে যোগাযোগ করি, চেষ্টা করব। ওকে, এবার পরের কথাটি হচ্ছে একটি কম গুরুত্বপূর্ণ কথা। কম গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে যে যেহেতু অনেকে আমরা ক্লাস চলাকালীন অনেকে প্রশ্ন করেন এত বেশি, অনেকে এবার বিরক্ত হন, অনেকে শুধু ক্লাস করতে চান, অনেকে শুধু প্রশ্ন করতে চান। তো আবার অনেক বেশি প্রশ্ন নিতে গেলে ক্লাস পড়া, আবার প্রশ্ন না নিলেও আপনারা অনেকে মন খারাপ করেন যে স্যার প্রশ্ন করলে উত্তর দিলেন না। সেই জন্য আমি একটা নিজেই, অনেকে ব্যক্তিগত পার্সোনালি গ্রুপ খুলেছে, তো আমি আমার একটা গ্রুপ খুলেছি বাংলায়, জুয়েল কিবরিয়া বিসিএস প্রস্তুতি। আসলে বাংলা প্রস্তুতি দিতে চেয়েছিলাম, তো বাংলা প্রস্তুতি দিলে নামটা একটু হালকা হয়ে যায় বিধায় নাম দিয়েছি জুয়েল কিবরিয়া বিসিএস প্রস্তুতি। এখানে আমি আপনাদের যারা প্রশ্ন করবেন ওখানে ওপেন করা আছে, সবাই আপনারা সেখানে প্রশ্ন করতে পারবেন।
জুয়েল কিবরিয়া বিসিএস প্রস্তুতি। এই গ্রুপটি আমরা খুলেছি নিজেই, আমি খুলেছি একটাই উদ্দেশ্য নিয়ে যে শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা অনেক অধিক প্রশ্ন করো, এমন কিছু প্রশ্ন করো যা আমার প্রশ্নের সাথে রিলেটেড হয়, অনেক সময় উত্তর দিতে গিয়ে আমরা বিব্রত হই, অনেকে অন্য পড়ার মধ্যে ঢুকে যেতে হয়, অনেকে আবার বিরক্ত হয়, অনেকে এসে ভালো চোখে দেখে না যে স্যার ক্লাসের মাঝখানে এত কথা বলছেন, এত ব্যাখ্যা দিচ্ছেন। তো যার ফলে আমরা কি করব, ক্লাসে আমরা কম প্রশ্ন নেব 2-4টা রিলেটেড কোশ্চেন ওই টপিকের। আর যাদের এমনি প্রশ্ন থাকবে নানান বিষয়ে, আমি অনেকে অ্যাড করেছি অলরেডি, জি আমি কাউকে অ্যাড করেছি, তারা আমার এই গ্রুপটাতে অ্যাড হয়ে আমাকে রিকোয়েস্ট দেবেন, আমি অ্যাড করে নেব। আপনাদের মনের যত রকম প্রশ্ন আছে, যত রকম কনফিউশন আছে, যে কোনো বিষয় নিয়ে, সাহিত্য ব্যাকরণ যত, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ, কারণ ওখানে শুধু প্রশ্ন উত্তরই দিব। ক্লাসের মধ্যে এত প্রশ্ন, 1600 স্টুডেন্ট একটা করে যদি প্রশ্ন করেন, তাহলে 1600 প্রশ্নের উত্তর দিতে গেলে ক্লাস নেওয়া যায় না, বুঝতে পারলেন? প্রত্যেকে যদি একটা করে প্রশ্ন করেন তো 1600 প্রশ্নের উত্তর দিতে গেলে ক্লাস নেওয়া যায় না। ফলে আমরা বিব্রত হই, অনেকে প্রশ্ন করে উত্তর না পেয়ে মন খারাপ করেন আপনারা। কাজে আপনাদের মন খারাপও আমরা চাই না, আবার প্রশ্নের উত্তরও দিতে চাই। কাজে আমরা গ্রুপে শুধু ক্লাস নিব, ক্লাস রিলেটেড 2-1টি প্রশ্ন আপনারা হয়তো করবেন রিলেটেড, কিন্তু এর বাইরে যত রকম প্রশ্ন, যত রকম কনফিউশন, যত রকম আপনাদের জিজ্ঞাসা, সব আমার এই জুয়েল কিবরিয়া বিসিএস প্রস্তুতি বা বাংলা প্রস্তুতি এইটাতে আপনারা করবেন। আমি ইনশাল্লাহ উত্তর দিব, চেষ্টা করব সর্বোচ্চ উত্তর দেওয়ার। জি থ্যাংক ইউ। এবার একটি অতি গুরুত্বপূর্ণ কথা এই জন্য যে আপনারা যেমন এবার যে 41 বিসিএস হলো, অনেকে হয়তো বাংলায় ভালো করেছেন, ইংরেজি খারাপ করেছেন, ইংরেজি ভালো করেছেন, অঙ্ক খারাপ করেছেন। এখন বাংলায় ধরেন আপনি 35-এ 33 পেলেন, ইংরেজিতে পেলেন 5, অঙ্কে পেলেন 4, তাহলে কি চান্স হবে? তাহলে চান্স হবে না। বিসিএস এমন একটা বিষয়, একটা সামগ্রিক বিষয়। কিন্তু আমি বাংলায় খুবই এক্সপার্ট, ইংরেজিতে যদি একেবারে 0 হই, অঙ্কে যদি 0 হই, বিজ্ঞানে যদি 0 হতাম, তাহলে কি আমার ক্যাডার হওয়ার সুযোগ থাকতো? আমি বাংলায় হয়তো এক্সপার্ট, বাট ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান সেগুলোতেও কিন্তু আমি একেবারে আনএক্সপার্ট নয়, বুঝতে পারলেন? তো কাজে বিসিএস কিন্তু বাংলা আমি এক্সপার্ট করছি আপনাকে, আপনি পাশাপাশি ইংরেজির দিকে খেয়াল রাখতে হবে, অঙ্কের দিকে খেয়াল রাখতে হবে, বিজ্ঞানের দিকে খেয়াল রাখতে হবে। একটা পরিপূর্ণ একটি সামগ্রিক একটি প্রস্তুতি কিন্তু আপনাকে বিসিএস ক্যাডার করবে। আপনি বাংলায় এমন কোর্স করে 35-এ 34 পেলেন, কিন্তু অন্য সাবজেক্ট খারাপ করলেন, দেখা যাবে স্কোর আপনার 100 পুচ্ছে না, তাহলে আপনি কিন্তু পিলিতেই টিকবেন না, রিটেন তো দূরে থাকবে। কাজেই আমার একটি অনুরোধ থাকবে, আমি আমার অনলাইন জগতে কিন্তু আমি আসতে চাইনি। আপনারা জানেন যে আমার একজন খুব প্রিয় স্নেহভাজন একজন ব্যক্তি আমাকে অনলাইন জগতে নিয়ে এসছে, যার জন্য আপনারা আমার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এবং আপনারা যে নিয়ে এসছে তার নামটিও জানেন, রিয়াদ হোসেন, আমার অত্যন্ত স্নেহের, আমার খুব কাছের একজন শিক্ষার্থী, এবং সে এখন নিজে খুবই জনপ্রিয় শিক্ষক, গণিতে রিয়াদ হোসেন। সেই রিয়াদ হোসেন স্যারের গণিতের কোর্সটি চালু হয়েছে আমার পরেই, ওরটা আগে চালু হওয়ার কথা ছিল, শুধু আমার সম্মানার্থে সে আমাকে আগে দিয়েছে, স্যার আপনারটা আগে শুরু হোক, তারপর আমি আমারটা করব। তো কাজেই আমার কোর্সের পরে গণিতে রিয়াদ হোসেন স্যারের গণিত কোর্স শুরু হয়েছে। আপনারা শিক্ষার্থী বন্ধুরা অত্যন্ত ভালো শিক্ষক, আমি শুধু শিক্ষার্থী বলে বলছি না, আমার খুবই ভালো একজন গণিতের শিক্ষক। আপনারা অবশ্যই সেই কোর্সটি করবেন। গণিতকে ভালো করে বুঝতে হলে রিয়াদ হোসেন স্যারের কোর্সে ভর্তি হতে হবে। আর যেহেতু আমরা অ্যামাউন্ট এমন একটা লিমিটেড রাখছি যাতে আপনাদের আর্থিক কষ্টটা কম হয়, আমি জানি অনেকে এখানে ভর্তি হয়েছেন, যারা এখনো ভর্তি হননি, রিয়াদ হোসেন স্যারের যে গণিত কোর্স আমাদের জাকির বিসিএসে নোটিশ দেওয়া আছে, অতি দ্রুত কোর্সে ভর্তি হয়ে যাবেন। এবং রিয়াদ হোসেন খুবই ভালো শিক্ষক। আর আমরা ইংরেজি শিক্ষক একজন দেওয়ার চেষ্টা করছি, আমরা ইংরেজিরও একটা ভালো শিক্ষক দেওয়ার চেষ্টা করছি, যাতে সেই চেষ্টা আমাদের আছে, দেখা যাক, আমরা চেষ্টা করছি। কিন্তু আপনারা অবশ্যই কি ইনশাল্লাহ। আর রিয়াদ স্যারের গণিতের কিছু ডেমো ক্লাস দেওয়া আছে, জাকির বিসিএসে দেওয়া আছে, বা আপনারা দেখবেন, ওখানে লিঙ্ক আছে। চাইলে যারা দেখতে চান যে স্যার আপনার কথা বিশ্বাস করি না, আমরা একটু দেখে নিতে চাই, তারা পরখ করে নেবেন। পরখ করে নেওয়াটা কোনো অপরাধ নয়, অবশ্যই আপনি কারো মুখের কথা বিশ্বাস করে দেখবেন। জি, তো গণিত কোর্সটি খুবই কার্যকরী হবে আমার ধারণা, বিশ্বাস আপনাদের, আমি নিশ্চয়ই আপনাদেরকে বিভ্রান্ত করব না, বা আপনাদেরকে আমি নিশ্চয়ই প্রতারিত করবো না, এটি বিশ্বাস রাখেন। আমি একটি কথা বলেছি, আমাকে বিশ্বাস করবেন, বিশ্বাস করলে মঙ্গল হবে। এবং ক্লাস করলে আপনারা পরে নিশ্চয়ই আমার গ্রুপে আবার আপনারা নক করবেন যে স্যার আপনি একটা ভালো একজন শিক্ষকের খোঁজ দিয়েছিলেন। তো শুভকামনা শিক্ষার্থী বন্ধুরা, আমি চাই আপনারা আমার কোর্সে যতজন আছেন সবাই রিয়াদ স্যারের গণিত কোর্সে ভর্তি হবেন এবং কোর্সটি ভালো করে করবেন। ইংরেজি কোর্স আমরা চেষ্টা করছি
দেওয়ার অতি দ্রুত একজন ভালো শিক্ষক খোঁজ করতে হবে। আমরা যেন তেন শিক্ষক দিয়ে তো কোর্স করাবো না, তাহলে তো আমরা বলতে পারতাম আমরা ভালো একজন শিক্ষক ইংরেজি কোর্সটা শুরু করব, অন্যান্যগুলি বিজ্ঞান বা আইসিটি চেষ্টা করব, কিন্তু ইংরেজি কোর্সটার ব্যাপারে আমরা অনেক রিকোয়েস্ট পেয়েছি, অতি দ্রুত আমরা ইংরেজি কোর্স ইনশাল্লাহ দিব আপনাদের। তবে গণিত কোর্সটা যেহেতু শুরু হয়েছে, অতি দ্রুত আপনারা গণিত কোর্সে ভর্তি হয়ে যাবেন। তো ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা আমার কথাগুলি শোনার জন্য। আমার কথাগুলি শুনলে আমি 3টি বিষয় বলে নিলাম। তো ভালো থাকবেন, আমরা আজকের ক্লাসে চলে যাচ্ছি। মধ্যযুগ, হ্যাঁ লিখে ফেলেন, আমরা বেশ কিছু সময় নষ্ট করেছি, কাজে আমরা আর কথা বাড়াতে চাই না। লেখেন বাংলা সাহিত্যের মধ্যযুগ। আর ব্যাকরণ কোর্সের ব্যাপারে একটি কথা আমাকে একজন নোটিশ করছে, স্যার ব্যাকরণ কোর্স আমাদের জাকির বিশেষে ব্যাকরণ কোর্সের আলাদা একটি গ্রুপ আছে, সেখানে চাইলে ওখানে ভর্তি হয়ে ব্যাকরণের কোর্সটা করতে পারবেন। যদিও লাইভ না, আমরা ব্যাকরণ কোর্স করিয়েছি, সব ক্লাসগুলি সেখানে ভিডিও আকারে আছে। যারা অতি প্রয়োজন মনে করবেন তারা ওই ব্যাকরণ গ্রুপের কোর্সে ভর্তি হতে পারবেন এখনও, কারণ যেহেতু এগুলো ভিডিও আকারে রাখা আছে, চাইলে আপনারা করবেন। ওকে, আর যারা মনে করেন না স্যার আমরা লাইভ করবো, তাহলে সাহিত্য কোর্সের পরে আমরা আবার চেষ্টা করব আপনাদের অনুরোধের ভিত্তিতে বা শিক্ষার্থীদের আগ্রহের ভিত্তিতে আমরা আবার দেওয়ার, সেটি পরের বিষয়। বুঝা গেছে? সাহিত্যের কোর্স শেষ করে আমরা আপনাদের চাওয়া এবং আপনাদের আগ্রহের উপর ভিত্তি করে সাহিত্যের পর আবার ব্যাকরণ কোর্স আমরা দেওয়ার চেষ্টা করবো, দিব, সেটা আপনাদের। আর যারা এখনই করতে চান তারা অলরেডি জাকির বিসিএসে আমাদের কি ব্যাকরণ কোর্সের আরেকটি গ্রুপ আছে, সেখানে চাইলে ভর্তি হবেন। জি, ব্যাকরণ গ্রুপে 34টির মতো ক্লাস আছে, 32টি ক্লাস আছে। জি, ব্যাকরণ গ্রুপটাতে 32টি ক্লাস, পুরো ব্যাকরণের ক্লাসগুলি রাখা আছে। যারা ব্যাকরণ করতে চান আমার ক্লাস, তারা ওই গ্রুপে অতি দ্রুত ভর্তি হয়ে ব্যাকরণ ক্লাসটাও ভিডিও ক্লাসগুলো করে ফেলতে পারবেন। ওকে, জি 32টি ক্লাস আছে ব্যাকরণ গ্রুপে, 32টি ক্লাস আছে, 32 সকল ব্যাকরণ, বাংলা ভাষায় যত রকম ব্যাকরণ আছে সকল ব্যাকরণের কি আলোচনা আছে। জি, থ্যাংক ইউ। শিক্ষার্থী বন্ধুরা, বাংলা সাহিত্যের মধ্যযুগ, এই মধ্যযুগের আদি নিদর্শন, মধ্যযুগের আদি নিদর্শন লিখে নেন শ্রী কৃষ্ণ কীর্তন। মধ্যযুগের আদি নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন। মধ্যযুগের আদি নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন। আচ্ছা, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতার না, আচ্ছা কখন রচিত হয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন, কত সালে লিখবেন, কেউ কমেন্টস করবেন, আমি একটু দেখতে চাই, দ্রুত 2-4 জন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কত সালে রচিত হয়েছে, কে লিখবেন? দ্রুত কমেন্টস করেন দেখি কার জানা আছে। শ্রীকৃষ্ণ কীর্তন মধ্যযুগের আদি নিদর্শন, বাংলা সাহিত্যের আদি নিদর্শন না, কিন্তু কি মধ্যযুগের আদি নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন। কত সালে রচিত হয়েছে? মোহাম্মদ ইমন আবু তালহা জুনার 1909। 1909 কি আধুনিক যুগ না প্রাচীন যুগ না মধ্যযুগ? ইমন আবু তালহা 1909 কি মধ্যযুগ না আধুনিক যুগ না প্রাচীন যুগ? আমি জানি আপনারা কি উত্তর দিবেন। দেখেন, আমি যদি জানি তাহলে যে পিএসসির পরীক্ষক সে জানে না, আপনারা কি ভুল করবেন সেটা কিন্তু জানে। জি, দেখেন আপনারা সবাই উত্তর দিচ্ছেন কি 1909। হ্যাঁ, জাকির হোসেন একজন ভালো উত্তর দিয়েছেন, আমি জানি না এটা কোন জাকির হোসেন, আমাদের জাকির হোসেন কিনা। 1909 সাল যদি হয় তাহলে কি 1909 সাল কি প্রাচীন যুগ না মধ্যযুগ না আধুনিক যুগ? 1909 সাল আধুনিক যুগ ভাই। একজন আবার লিখছে 1209 সাল, রবিউল ইসলাম প্রিন্স। আচ্ছা, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচিত হয়েছে 1351 থেকে 1400 সাল, অর্থাৎ 14দশ শতাব্দীর শেষ ভাগে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচিত হয়েছে কখন? 1351 থেকে 1400 সাল। 1351 থেকে 1400 সাল, অর্থাৎ 14দশ শতাব্দীর শেষ ভাগে। 14দশ শতাব্দীর শেষ ভাগে। জি, লেখে তাহলে 1351 অর্থাৎ অন্ধকার যুগ, মধ্যযুগ। আপনারা জানেন যে প্রথম 150 বছর গুরুত্বপূর্ণ কোনো সাহিত্য রচিত হয়নি।
1201 থেকে 1350 পর্যন্ত গুরুত্বপূর্ণ কোনো সাহিত্য রচিত হয়নি। ফলে 1350-এর পরে 1351 থেকে 1400 সালের মধ্যে, ঠিক এক্স্যাক্ট কখন সেটা তো কেউ জানেন না, তো গবেষকরা অনুমান করেছেন 1351 থেকে 1400 সালের মধ্যে, অর্থাৎ 14শ শতাব্দীর শেষ ভাগে। আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে এটি, আর এই যে 14শ শতাব্দীর শেষ ভাগে লেখা হলো, কিন্তু ওই সময় যখন লেখা হলো তখন তো এটা বই আকারে, পুস্তক আকারে প্রকাশিত হতো না। কেন হতো না জানেন? তখন তো বই ছিল না, ছাপাখানা ছিল না। লেখা হয়েছে 1351 থেকে 1400 সালের মধ্যে পুঁথি, হাতে লেখা পুঁথি। তারপর লেখকের মৃত্যুর পর এই পুঁথি আস্তে আস্তে কালক্রমে হারিয়ে গেল, এবং হারিয়ে যাওয়া পুঁথি পরবর্তীতে 1909 সালে আবিষ্কার করা হলো। কি আবিষ্কার? এটা রচনা সাল না। ওই যে শিক্ষার্থী বন্ধুরা বলেছিলাম যে আপনারা একটা তথ্য জানেন আর পরীক্ষক যাই আসুক উত্তর দিয়ে দেন, মানে শ্রীকৃষ্ণ কীর্তন যাই প্রশ্ন করুক উত্তর 1909 সাল। ওই যে হাতুড়ে ডাক্তারের মতো প্যারাসিটামল 3 বেলা, যাই আসুক প্যারাসিটামল 3 বেলা, তা হবে না তথ্য, তাই না? ওই যে বললাম যে গীতাঞ্জলি কত 1913, গীতাঞ্জলি কত 1913, গীতাঞ্জলি 1913 না, গীতাঞ্জলি 1910, 1912, 1913, 1910 রচনা, 1909 রচনা, 1910 প্রকাশ, 1912 সালে অনুবাদ, 1913 সালে নোবেল পুরস্কার। কাজে গীতাঞ্জলি মানে জায়েজ 1913 তা না, ঠিক তেমনি শ্রীকৃষ্ণ কীর্তন মানে জায়েজ 1909 তা না রে ভাই। তো রচনাকাল 1351 থেকে 1400 সাল। আর আবিষ্কার মানে কি? ওই যে শ্রীকৃষ্ণ কীর্তন যখন লেখা হলো, হাতের লেখা পুঁথি। ওই সময় যেহেতু ছাপাখানা ছিল না, প্রেস ছিল না, প্রকাশনা প্রতিষ্ঠান ছিল না, লেখকরা হাতে লিখতো। এই হাতে লেখা রচনাকে বলে পুঁথি। লেখকদের মৃত্যুর পরে এই পুঁথিগুলি কালক্রমে হারিয়ে যেত। তখন এই হারিয়ে যাওয়া পুঁথিগুলি পরবর্তীতে ভাষাবিদরা, গবেষকরা, তাত্ত্বিকরা কি করতো? আবিষ্কার করতো। তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন কত সালে আবিষ্কৃত হয়? 1909 সালে। কোথা থেকে আবিষ্কার করা হয়? গোয়ালঘর। সবাই জানেন এই তথ্যটা, আমি জানি। চর্যাপদ কোথা থেকে? রাজদরবার। চর্যাপদ কোথা থেকে? রাজদরবার। শ্রীকৃষ্ণ কীর্তন কোথা থেকে? গোয়ালঘর। আকাশ পাতাল, বুঝলেন? জি। তাহলে 1909 সালে লিখে নেন, বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামক জনৈক ব্রাহ্মণের গোয়ালঘর থেকে। তথ্যটি একটু বড় করে লিখলাম এই জন্য, রিটেনে আসবে যে শ্রীকৃষ্ণ কীর্তনের আবিষ্কার সম্পর্কে যা জানুন লিখুন। শ্রীকৃষ্ণ কীর্তনের আবিষ্কার সম্পর্কে যাহা জানুন লিখুন। কাজেই পিলিতে এত বড় লাগবে না, পিলিতে আসবে কোন জেলায়, কোন গ্রামে, কার বাড়ি থেকে, কোথা থেকে, এই তথ্যগুলি আলাদা আলাদা। কোথা থেকে? গোয়ালঘর। কোন গ্রাম থেকে? কাকিল্লা গ্রাম। কোন জেলা থেকে? বাঁকুড়া জেলা। কার বাড়ি থেকে? দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়। তাহলে পিলিতে যে ইন্ডিভিজুয়াল, আর রিটেনে আসবে কি? যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার সম্পর্কে যাহা জানো লেখো। তখন এই পুরোটা লিখতে হবে। তাহলে 1909 সালে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামক জনৈক ব্রাহ্মণের গোয়ালঘর থেকে শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি আবিষ্কার করা হয়। যিনি আবিষ্কার করেন সে ভদ্রলোকের নাম কি? বসন্ত রঞ্জন রায়। আবিষ্কারকের নাম কি? বসন্ত রঞ্জন রায়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার কে করলেন? আবিষ্কারকের নাম কি? বসন্ত রঞ্জন রায়। না জাকির হোসেন বড়ুচণ্ডী দাস না ভাই, আমি রচয়িতা তো বলিনি। ওই যে বললাম যে প্রশ্ন না বুঝে উত্তর দিবেন, আপনারা এখনো দিচ্ছেন, বিশেষেও দিবেন। আমি তো ইচ্ছা করে এই প্রশ্নগুলি করি। কেন করি জানেন? আপনাদের কেন বলি যে লেখেন, এই জন্য করি যে আপনারা কি লিখবেন সেটা আমরা কিন্তু জানি। আমি চাই ভুল করে ভুলটা দূর হোক, বিভ্রান্তি পড়ে আপনি যাতে পরে ভুল না করেন। তাহলে আবিষ্কারক বড়ুচণ্ডী দাস নয়, আবিষ্কারকের নাম কি? বসন্ত রঞ্জন রায়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কারকের নাম বসন্ত রঞ্জন রায়।
এখন দেখেন শরীফুল ইসলাম বিদ্যুৎ লিখলেন গোয়ালঘর মানে কি বোঝা যাচ্ছে না। শরীফুল ইসলাম বিদ্যুৎ, আপনি কি বাংলাদেশি না আমেরিকান নাকি কানাডিয়ান ভাই? আমি তো বুঝি নাই যে আপনি গোয়ালঘর মানে বুঝবেন না, তাহলে তো ব্যাখ্যা দিতাম। আমি জানি যে আমার শিক্ষার্থীরা গ্রাম বাংলার সাধারণ শিক্ষার্থী বা বাংলাদেশের মানুষ যারা গোয়ালঘর বোঝে, আপনি যে বোঝেন নাই তাহলে কেমনি হবে? যে গরু থাকে যেই ঘরে তার নাম গোয়ালঘর। আর গোয়ালঘর থেকে কেন? এটা হলো এই জন্য যে পুরাতন কাগজপত্র পুঁথিপত্র কোথায় রাখতো আগে যুগের মানুষ? গোয়াল ঘরের পাশে একটা ছোট ঘরের মতো থাকতো, পুরাতন ভাঙা চেয়ার টেবিল খাট টাট আমাদের বাড়িতেও ছিল। তার মানে পুরাতন জিনিসপত্র কোথায় রাখতো? ওই পিছনে গোয়াল ঘরের একটা পাশে, বুঝতে পারলেন? এই পুঁথিটা যে এত দামি ভাই সেটা তো বোঝেনি। ওই লেখক মারা যাওয়ার পরে লেখকের বউ বা বাচ্চারা কি করেছে, এগুলো আজে বাজে পুঁথি আগে আজে বাজে লেখা মনে করে কি করেছে, গোয়াল ঘরের মধ্যে আমরা পুরাতন জিনিসপত্র তাই না কি করি, আজে বাজে বই পুরাতন বই টই হ্যাঁ কি করি রেখে দিই, ভাঙা চেয়ার টেবিল তাই না, পুরাতন বই কাগজ টাগজ কি করে রেখে দিই, বুঝেনি যে এই পুঁথিটা তো দামি। বুঝতে পারলেন? পরে গবেষকরা গবেষণা করে করে বের করেছে ওখান থেকে। জি, জনৈক মানে একজন বিশেষ কোনো ব্যক্তি, জনৈক মানে একজন বিশেষ কোনো ব্যক্তি। জি, পোলাপান এমন প্রশ্ন করে জনৈক মানে কি স্যার, মানে উদ্ভট প্রশ্ন। আচ্ছা, তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কারকের নাম কি? বসন্ত রঞ্জন রায়। তাহলে বসন্ত রঞ্জন রায় 1909 সালে পুঁথিটা আবিষ্কার করলেন, করে সেটাকে কি করলেন, প্রথম এটাকে সম্পাদনা করে বই আকারে প্রকাশ করলেন। বই আকারে প্রকাশ করলেন কত সালে প্রকাশ করলেন? 1916 সালে। এবং দেখেন শ্রীকৃষ্ণ কীর্তন এবং চর্যাপদের প্রকাশকাল, প্রকাশকাল এক। বুঝতে পেরেছেন? জি, আবিষ্কারটা আলাদা, কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন এবং কি চর্যাপদের প্রকাশকাল 1916 সাল। তাহলে 1916 সালে এই পুঁথিটা বইটা প্রকাশ করা হলো। তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কত সালে আবিষ্কৃত হয়? 1909। আর কত সালে প্রকাশিত হয়? 1916 সালে। কোথা থেকে প্রকাশিত হয়? ওই যে একই প্রতিষ্ঠান, বঙ্গীয় সাহিত্য পরিষদ। বঙ্গীয় সাহিত্য পরিষদ। বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়। এখন এই যে বসন্ত রঞ্জন রায় ভদ্রলোক এত কষ্ট করে কি করলেন, এই শ্রীকৃষ্ণ কীর্তন পুঁথি ওই গোয়াল ঘর থেকে আবিষ্কার করলেন, তারপর সম্পাদনা করলেন, তারপর প্রকাশ করলেন। ফলে তাকে একটু উপাধি দিতে হবে না? এত কষ্ট করলেন, উপাধিটা কি? খুব সহজ একটা উপাধি, বিদ্যুৎ বল্লভ। খুব সুন্দর একটা উপাধি না? দেখেন তো উপাধিটা, বয়রস্বই দয়ে বয়ে দয়ে বয়ে লয় লয় ভাব। তাহলে বসন্ত রঞ্জনের উপাধি কি? বিদ্যুৎ বল্লভ। বসন্ত রঞ্জন রায়ের উপাধি বিদ্যুৎ বল্লভ। তাহলে বিদ্যুৎ বল্লভ কার উপাধি? বসন্ত রঞ্জন রায়। বল্লভ শব্দের অর্থ রাজা, বিদ্যুৎ মানে বিদ্যা বা জ্ঞান। তাহলে বিদ্যুৎ বল্লভ মানে বিদ্যার রাজা বা জ্ঞানের রাজা। জি, বিদ্যার রাজা বা জ্ঞানের রাজা। তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কারকের নাম কি? বসন্ত রঞ্জন রায়। সম্পাদকের নাম কি? বসন্ত রঞ্জন রায়। প্রকাশকের নাম কি? বসন্ত রঞ্জন রায়। কোথা থেকে প্রকাশ করা হলো? বঙ্গীয় সাহিত্য পরিষদ। এখন রচয়িতাকে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা, শ্রীকৃষ্ণ কীর্তন এই কাব্যের রচয়িতার নাম কি? রচয়িতার নাম হলো বড়ু চণ্ডীদাস। রচয়িতা, অনেকে রচয়িতা বললে বসন্ত রঞ্জনের নাম দেয়, আবার আবিষ্কারকের নাম বলে বড়ু চণ্ডীদাস দেয়। বুঝতে পারলেন? তাহলে আবিষ্কারক বসন্ত রঞ্জন, আর রচয়িতাকে, রচয়িতা কি বড়ু, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতার নাম বড়ু চণ্ডীদাস। বড়ু চণ্ডীদাস। আসলে এই ভদ্রলোকের নাম বড়ু চণ্ডীদাস নয়। তাহলে পরীক্ষায় প্রশ্ন হবে প্রিলিমিনারিতে বা ব্যাংকে বা প্রাইমারিতে, যে বড়ু চণ্ডীদাসের প্রকৃত নাম কি, বা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচয়িতার প্রকৃত নাম কি? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচয়িতার প্রকৃত নাম অনন্ত বড়ু। অনন্ত বড়ু।
শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচয়িতার প্রকৃত নাম কি? অনন্ত বড়ু। বুঝতে পারলেন? এই অনন্ত বড়ু এই আমাদের আজকের দিনের এই অনন্ত জলিলের পূর্বপুরুষ। জি, আস্তে বলছি, এটা জোরে বলা যাবে না। জি, বিশ্বাস হচ্ছে না? এই বড়ু চণ্ডীদাসের বেটার নাম না, এই ভদ্রলোকের নাম অনন্ত বড়ু। বুঝতে পারলেন? এই অনন্তদের কাজ কি জানেন? কেন বলছে অনন্ত আজকের অনন্তের পূর্বপুরুষ? আমি নিশ্চিত, শিওর। কারণ অসম্ভবকে সম্ভব করে অনন্তদের কাজ। বাংলা চলচ্চিত্রে অসম্ভবকে সম্ভব করেছে যে অনন্ত, বর্তমান অনন্ত। আর মধ্যযুগের সাহিত্যে অসম্ভবকে সম্ভব করেছে এই অনন্ত বড়ু। কি কাম করেছে, কি অসম্ভবকে সম্ভব করেছে, একটু পরে টের পাবেন। জি, বিশ্বাস না হলে আমি কেন নিশ্চিত যে এই অনন্ত আর ওই অনন্ত একই বংশধর? কারণ এদের কাজে কি? অসম্ভবকে সম্ভব করা। জি, তাহলে বড়ু, অনন্ত বড়ু তিনি ছিলেন চণ্ডীদাসের ভক্ত। এই অনন্ত বড়ু তিনি ছিলেন কি? চণ্ডীদাসের ভক্ত, চণ্ডীদাসের ভক্ত। ফলে তার ডাক নাম বড়ুর সাথে তিনি তার উপাধি চণ্ডীদাস লাগিয়ে নিলেন, নাম দিলেন বড়ু চণ্ডীদাস। তাহলে বড়ু চণ্ডীদাস নাম হলেও তার প্রকৃত নাম অনন্ত বড়ু। এখন এই অনন্ত বড়ু বা বড়ু চণ্ডীদাস যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি লিখেছিলেন, এই কাব্যটি যখন পুঁথি আকারে পাওয়া গেল ওই গোয়াল ঘরে, তো গোয়াল ঘরে দীর্ঘদিন জীর্ণ শীর্ণ অবস্থায় পড়েছিল। ফলে উয়ে কেটে বা দুই চারটা পাতা এমনিতে নষ্ট হয়ে, বা হয়তো ওই কি বড়ু চণ্ডীদাসের বউ চুলা টুলা জ্বালাতে পাতা ছিঁড়ে নিয়েছিল, ফলে খণ্ডিত পুঁথি। শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথিটাকে বলে খণ্ডিত। চর্যাপদের পুঁথিও খণ্ডিত, মাঝখান থেকে পাতা পাওয়া যায়নি। চর্যাপদের পুঁথি মাঝখানে খণ্ডিত, আর শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি উপর এবং নিচের কয়েকটা পাতা পাওয়া যায়নি। শ্রীকৃষ্ণ কীর্তনকে পুঁথির উপরের কিছু পাতা এবং নিচের কিছু পৃষ্ঠা কি পাওয়া যায়নি, ফলে এটি খণ্ডিত পুঁথি এখন পাওয়া যায়নি। ফলে শ্রীকৃষ্ণ কীর্তন যে কাব্যটা আমরা বলছি, নামটা তো উপরে ছিল না। এখনকার যুগে কি হয়, বইয়ে প্রতিটা বইয়ে দেখবেন প্রতিটা পেজে পেজে নাম লেখা আছে, বাংলা কোষ, বা প্রত্যেকটা পেজে নিচে বাংলা কোষ, সাহিত্য জিজ্ঞাসা, MP3 প্রত্যেকটা বইয়ের পেজে পেজে। কেন? যাতে কেউ বইটা ফটোকপি করলে বা এ করলে ধরা পড়ে যে এটা অমুক বইয়ের। তো প্রাচীনকালে বইয়ের নাম শুধু উপরের পাতায় থাকতো, ফলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের উপরের পাতাটা ছিল না বিধায় নামটি হারিয়ে গিয়েছিল। যিনি সম্পাদক সম্পাদনা করলেন, এই ভদ্রলোক নামটা পেলেন না। তো সম্পাদনা করে তো বইয়ের নাম দিতে হবে। শ্রীকৃষ্ণ কীর্তন নামটা কার দেওয়া? বসন্ত রঞ্জন রায়ের। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি জানি আপনার এই ধরনের প্রশ্নের উত্তর এলেই কিন্তু ঝামেলা করবেন। শ্রীকৃষ্ণ কীর্তন নামটা লেখকের দেওয়া নয়, শ্রীকৃষ্ণ কীর্তন নামটা কার দেওয়া? শ্রীকৃষ্ণ কীর্তন নামটা দেওয়া হচ্ছে সম্পাদক বসন্ত রঞ্জন রায়ের। আসলে তিনি ওই পুঁথিতে কোনো নাম পাননি, পরে কাহিনীটা পড়ে বা একটা ধারণা করে তিনি নামটা দিয়েছেন কীর্তন। কিন্তু বইটার প্রকৃত নাম ছিল, পরবর্তীতে গবেষকরা ওই পুঁথিটা খুঁজে টুজের মধ্যে একটা চিরকুট পেলেন, সেখানে এই পুঁথিটার প্রকৃত নাম ছিল, বোঝা গেল, শ্রীকৃষ্ণ সন্দর্ভ। শ্রীকৃষ্ণ সন্দর্ভ, বা যেটাকে আমরা এখন এটা আসলে বলছি শ্রীকৃষ্ণ সন্দর্ভ। শ্রীকৃষ্ণ সন্দর্ভ এই নামটি ওই চিরকুটে উল্লেখ আছে, সন্দর্ভ। তবে ডাকনাম আসলে শব্দটি হবে সন্দর্ভ। সন্দর্ভ মানে কাহিনী বা আখ্যান। তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের লেখকের যেমন বড়ু চণ্ডীদাস নাম না, প্রকৃত নাম অনন্ত বড়ু, ঠিক তেমনি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের নামও শ্রীকৃষ্ণ কীর্তন নয়। তাহলে প্রশ্ন হবে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রকৃত নাম কি? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রকৃত নাম শ্রীকৃষ্ণ সন্দর্ভ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রকৃত নাম শ্রীকৃষ্ণ সন্দর্ভ, কিংবা এটিও থাকতে পারে শ্রীকৃষ্ণ সন্দর্ভ। তো সম্পাদক যেহেতু নামটি উপরে পাননি, কাজে তিনি ধারণা করে নামটি দিয়েছেন। তাহলে পরবর্তীতে গবেষণায় প্রমাণিত হয়েছে নামটির নাম তাহলে শ্রীকৃষ্ণ কীর্তনের প্রকৃত নাম শ্রীকৃষ্ণ সন্দর্ভ। যদি এই নামটি ধরে আমরা ডাকি না, এটি প্রকৃত নাম হোক যাই না হোক, এই নামটি প্রচলিত হয়ে গেছে, কাজে আমরা গ্রন্থটিকে নাম দিয়েছি কি? শ্রীকৃষ্ণ কীর্তন। জি, এখন ধরো কীর্তন শব্দের অর্থ কি? কীর্তন, কীর্তন শব্দের অর্থ প্রশংসা বা গুণগান। কীর্তন শব্দের অর্থ কি? প্রশংসা বা গুণগান। কীর্তন, কীর্তন। তাহলে শ্রীকৃষ্ণের কীর্তন, বুঝতে পারছেন, শ্রীকৃষ্ণের কীর্তন, কৃষ্ণের কীর্তন, কৃষ্ণের গুণগান প্রশংসা। কৃষ্ণ কি এমন কাজ করেছে যে কৃষ্ণের গুণগান করতে হয়েছে? কৃষ্ণ একটা অতি ভালো একটি কাজ, অসম্ভব, অসাধারণ, ব্যতিক্রমী, অনন্য একটি কাজ করেছেন, যে কাজটি সবাই করে না।
কেন বড়ু চণ্ডীদাস তত অনন্ত বড়ু, এই যে অনন্তের পূর্বপুরুষ অনন্ত, কেন কৃষ্ণের কীর্তন করেছেন? কারণ তিনি কৃষ্ণকে এমন একটা ঘটনা ঘটিয়েছেন যেটা অসম্ভবকে তিনি সম্ভব করেছেন। কৃষ্ণ শ্রীকৃষ্ণ কীর্তনকার বিষয় কি? কৃষ্ণের সাথে রাধার প্রেম। আসলে কৃষ্ণ কি করেছেন? অসম্ভব কাজ, তার মামির সাথে প্রেম করেছেন। এই কাজটা সাধারণ না অসাধারণ? সাধারণ না অসাধারণ? জি, এই কাজটি সবাই করতে পারে। এখন কি করেছেন না করেছেন, বড়ু চণ্ডীদাস করিয়েছেন। এই ঘটনাটা ঘটিয়েছেন কে? কাহিনীটা বানিয়েছেন বড়ু চণ্ডীদাস। তার মানে অসম্ভবকে সম্ভব ঘটিয়েছেন কে? এই বড়ু চণ্ডীদাস ভাগ্নার সাথে মামির প্রেম ঘটিয়েছেন। এখানে আরেক মিনিট একটু নষ্ট করব আপনাদের, প্লিজ একটু শুনবেন ভালো করে। সাহিত্যের ক্লাস যেহেতু করাচ্ছি আমি, ব্যাকরণ ক্লাসটা যত অনায়াসে করাতে পেরেছি, সাহিত্যের ক্লাস করাতে গেলে কিন্তু আমরা খুব বিপদ অনুভব করি। শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশ একটা খুবই আজে বাজে দেশ। এদেশের মানুষ খুব ভালো করে শুনবেন, বাংলাদেশ খুবই একটি সুন্দর দেশ, কিন্তু এদেশের মানুষগুলি খুবই একটু আজে বাজে। কেন আজে বাজে জানেন? এদেশের মানুষ ধর্ম পড়েন না, ধর্ম ভীরু। ধর্মকে যে কোনোভাবেই তারা কি করে? আজে বাজে কথায় রূপান্তর করে নেয়। শিক্ষার্থী বন্ধুরা, এক মিনিট সময় নষ্ট করবে, একটু কথা ভালো করে শুনবেন। সাহিত্যের ক্লাস যখন নিচ্ছি আমি কিন্তু খুব ঝুঁকির মধ্যে থেকে, এই জন্য সাহিত্যে আমি কি রাধাকৃষ্ণ পড়াবো, আমি ইউসুফ জুলেখা পড়াবো, আমি লাইলি মজনু পড়াবো, নানান এমন কিছু পড়াবো, এর মধ্যে অনেক ধর্মীয় বিষয় যুক্ত আছে। বাট আমি কিন্তু আপনাকে ধর্মীয় বিষয় পড়াবো না। আপনাদের কাছে আমার করজোড়ে অনুরোধ থাকবে যে দয়া করে কেউ ক্লাসকে ধর্মীয় কোনো আলোচনার দিকে নিবেন না। তার মানে এখানে কেউ কৃষ্ণের ভক্ত থাকবেন, কেউ রাধার ভক্ত থাকবেন, তাই না? কেউ হয়তো ইউসুফের ভক্ত থাকবেন। আমরা যখন ক্লাসে সাহিত্য পড়াবো, আপনাকে স্রেফ ভাবতে হবে যে আমরা সাহিত্য পড়ছি, এর মধ্যে ধর্মীয় ব্যাখ্যা কি আছে, কি ওই যে বললাম যে আপনারা বললেন চর্যাপদে তো ধর্মীয় ব্যাখ্যা আলোচনা করলেন না। ভাই, ধর্ম ব্যাখ্যা তো আমার ক্লাস না, আমার ক্লাস সাহিত্য ব্যাখ্যা। আমার ক্লাস হচ্ছে কি? সাহিত্যের ব্যাখ্যা। ক্লিয়ার? ধর্মীয় ব্যাখ্যা করা আমার কাজ না। ধর্মীয় ব্যাখ্যা করবে কে? যে ধর্ম প্রচারক, যে পুরোহিত, যে পাদ্রী, যে বৈষ্ণব, যে গুরু। আমরা আলোচনা করব এই যে বইগুলি আমরা পড়ছি পুঁথিগুলি, তাদের মাঝে সাহিত্যবোধ, সাহিত্যের রসটা কি। কাজে অনেক সময় সাহিত্য পড়াতে গিয়ে আপনারা যারা হিন্দু ধর্মের আছেন তারা আমাকে মনে মনে গালি দিবেন, জোরেও দিতে পারেন, এই ভেবে যে স্যার একটা বেয়াদ্দব, শয়তান, পাজি, নস্যার আমাদের কৃষ্ণের নামে কত আজে বাজে কথা বলতেছে। আসলে আমি কিছুই বলবো না। আমি আপনাকে বলবো কি, যা বড়ু চণ্ডীদাস বলেছে, বড়ু চণ্ডীদাস বলেছে এক, আর আমি বলবো আলাদা। তাহলে কি আপনি খুশি হবেন যে স্যার বড়ু চণ্ডীদাস যা বলে বলুক, আপনি বানায় টানে একটু ভালো করে বলেন? না ভাই, আমি যা বলবো এখানে আমার নিজের কোনো কথা নাই, নিজের কোনো মতামত। আমি তো ধর্ম প্রচার করতে বা কারো ধর্মের বিরুদ্ধে কথা বলতে আসি না, আমি সাহিত্য পড়াতে। ভাইরা আমার, ছোট মন নিয়ে ব্যাকরণ পড়াতে পেরেছি। যে কিছু মনে করেন, ছোট মন নিয়ে সাহিত্য কিন্তু পড়ানো যাবে না। সাহিত্য কোর্স করা খুবই জটিল। এই সাহিত্য পড়াতে গিয়ে অনেকে হয়তো হিন্দু যারা, তারাও আমাকে ঠ্যাঙাবেন, কতল করবেন যে এটা বেয়াদ্দব, পাজি, হিন্দুদের আজেবাজে কথা বলে। আবার মুসলমান ধর্ম সম্পর্কে যখন পড়াবো তখন মুসলমানরা আবার নাস্তিক, কাফের টাফের বলে আজেবাজে গালি দেবেন। কাজেই শিক্ষার্থী বন্ধুরা, এখানে অনেক হয়তো ধর্মপ্রাণ মানুষ আছেন, হিন্দু ধর্মের বৈষ্ণব ভক্ত আছেন, রাধাকৃষ্ণের ভক্ত, মুসলমান ধর্মের অনেক ধার্মিক মানুষ আছেন। আমি সাহিত্যের প্রথম দিকে এই কথাটি বলতে চেয়েছিলাম, বলিনি যে আমি আপনাদের স্পেশালি বলবো। তো দয়া করে কোনোভাবেই কোনো ধর্মীয় কোনো মতবাদ, বিশ্বাস অবিশ্বাস, হ্যান ত্যান এসব বিষয়ে যাবেন না। তথ্যের মতো করে মনে রাখবেন। আমার আলোচনার মধ্যে কোনো ধর্মীয় কটূক্তিও থাকবে না, কিন্তু লেখক যা বলেছেন আমি তাই বলবো, তার বাইরে কোনো কিছু বলতে পারবো না। কাজে যা কিছুই বলবো আমার কোনো কথা না, আমার কোনো মতামত না। সকল কথা, সকল মতামতের জন্য দায়ীকে, যেই বাটা লিখেছে সে। যে গালি যদি দিতে চান, বড়ু চণ্ডীদাসকে দিবেন, শামু সগিরকে দিবেন, মাইকেলকে দিবেন, আমাকে দয়া করে দিবেন না। জি, তো হিন্দু ধর্মে কৃষ্ণ কিন্তু দেবতা, পরম আরাধ্য দেবতা। কিন্তু আমরা রাধা কৃষ্ণের যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য পড়বো, এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কৃষ্ণ কিন্তু অবতার কৃষ্ণ না, প্রেমিক কৃষ্ণ, প্রেমিক। তার সাথে কবি রাধাকৃষ্ণ ওই ধর্মকে একটু মিলিয়ে দিয়েছেন, কিন্তু আমাদের মূল আলোচনা ধর্ম না, মূল আলোচনা কি? শ্রীকৃষ্ণকে সাহিত্য। কৃষ্ণ রাধার প্রেম। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিষয়বস্তু কি? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিষয়বস্তু রাধা কৃষ্ণের প্রেম লীলা। রাধা কৃষ্ণের কি? প্রেম লীলা। জি,
শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিষয় রাধা। এবং ওই যে আমি বৈষ্ণব পদাবলীর সময় একজন বলেছিলাম স্যার পার্থক্য কি, শ্রীকৃষ্ণ কীর্তন হচ্ছে নামটা শুধু রাধা কৃষ্ণ, কিন্তু আসলে এরা সাধারণ মানুষ। আগের যুগে কোনো ব্যক্তি মানুষের নামে আসলে সাহিত্য লেখা হতো না, বিধায় এই নামগুলি নেওয়া হয়েছে যাতে মানুষ তাদেরকে চিনে। ইউসুফ জুলেখা যখন পড়াবো, আমাদের পবিত্র কোরআনের সূরা ইউসুফ আছে, পবিত্র কোরআন শরীফে সূরা ইউসুফ, ইউসুফ আলাইহিস সালাম একটা আলাদা সূরায় আছে। কিন্তু আমি যখন শাহ মোহাম্মদ সগীরের ইউসুফ জুলেখা পড়াবো, এবং এইটাকে যদি আপনি ওই ইউসুফের সাথে মেলান, তাহলে তো ভাই বিপদে পড়ে যাবেন। কারণ সূরা ইউসুফের যে ইউসুফ, তিনি হলেন স্রষ্টার নবী, প্রফেট, ওখানে আলাদা কাহিনী। আর শাহ মোহাম্মদ সগীর ইউসুফের নামটা নিয়েছেন, ইউসুফ আলাইহিস সালামের জুলেখার নামটা নিয়েছেন, কিন্তু তিনি নিজের মতো করে নিজের মনের মাধুরী মিশিয়ে নানান কিছু কাহিনী বানিয়েছেন। তো আমি কি আপনাকে কোরআনের সূরা ইউসুফ পড়াবো, নাকি শাহ মোহাম্মদ সগীরের ইউসুফ জুলেখা পড়াবো বলেন? তাহলে আমি আপনাকে পড়াবো শাহ মোহাম্মদ সগীরের ইউসুফ জুলেখা। কাজে ওখানে যাকে আমি বললেন স্যার না স্যার ইউসুফ আলাইহিস সালাম এরকম ছিল, আপনি হয়তো কোরআন পড়েছেন, তো কোরআনের সাথে ইউসুফ জুলেখাকে কিন্তু শাহ মোহাম্মদ সগীরের ইউসুফ জুলেখাকে মেলানো যাবে না, ঠিক আছে? ওকে, কাজে আপনি শ্রীমদ্ ভাগবত গীতা কিংবা এই ধরনের গ্রন্থের সাথে শ্রীকৃষ্ণ কীর্তনকে মেলানো যাবে না, কারণ এটা শুধুই কি রাধাকৃষ্ণের প্রেম লীলা, শ্রীকৃষ্ণকে রাধাকৃষ্ণের প্রেম লীলা। জি, থ্যাংক ইউ। এখানে মূল তিনটি চরিত্র, মূল চরিত্র তিনটি, রাধা কৃষ্ণ আর কি বড়াই, মূল চরিত্র তিনটি, রাধা কৃষ্ণ বড়াই। আর কৃষ্ণের মায়ের নাম কি? যশোদা। কৃষ্ণের মা হচ্ছে যশোদা, আর রাধার স্বামীর নাম হচ্ছে আইহন, বা যাকে ডাকা হতো আয়ান ঘোষ। এই কয়েকটি চরিত্র আছে, যশোদার কথা আছে, আয়ান ঘোষ বা আইহনের কথা আছে, রাধার দু একটা সখীদের কথাও আছে, কিন্তু তারা অপ্রধান গৌণ চরিত্র। বুঝতে পারলেন? কৃষ্ণের যে মা যশোদা, তার প্রসঙ্গ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে আছে। রাধার যে স্বামী, তার নাম কি? আইহন। প্রশ্ন, রাধার স্বামীর নাম কি? অনেক ছাত্র উত্তর দিয়ে দেয় কৃষ্ণ। রাধার স্বামীর নাম কৃষ্ণ না, রাধার স্বামীর নাম কি? আইহন। আর কৃষ্ণকে বয়ফ্রেন্ড, জি, প্রেমিক। জি, আইহন যাকে আমরা বলি আয়ান ঘোষ, এই আয়ান ঘোষের স্ত্রী রাধা। এই আয়ান ঘোষ ছিল যশোদার কি কাজিন, ভাই বোন আর কি। আয়ান ঘোষ এবং যশোদা ছিল ভাই বোন। কাজে যশোদার পুত্র কৃষ্ণের সাথে আয়ান ঘোষের স্ত্রী রাধার যে প্রেম এবং লীলা, সেটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিষয়বস্তু। প্রধান চরিত্র কয়টি? তিনটি। প্রধান চরিত্র তিনটি, রাধা কৃষ্ণ বড়াই প্রধান, এই তিনটি প্রধান চরিত্র। আর এর পাশাপাশি অপ্রধান চরিত্র আছে যশোদা, আয়ান ঘোষ, বাসন্তী নামে একটি চরিত্র আছে, রাধার সখী দরকার নেই। আচ্ছা, এখন এই যে তাহলে রাধা কৃষ্ণ প্রেমিক প্রেমিকা, বড়াইকে, খুবই গুরুত্বপূর্ণ, খুবই জরুরি এবং খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। বড়াইকে, বড়াইকে দেখবেন সালের কোশ্চেন। বড়াইকে, জি, দেবকী স্বর্গে, জি, মোদক, দেবকী হচ্ছে স্বর্গের। জি, আমি তো ধর্মের যাচ্ছি না ভাই, হ্যাঁ, আশিস চন্দ্র মোদক, আমি জানি তো দেবকী ছিলেন। দেবকী কোথায়? স্বর্গের পিতামাতা, মর্তে এসছেন যশোদার ঘরে। জি, আমি সবই জানি, কিন্তু আমরা ওই ধর্মীয় দেবখণ্ডে যাব না। তো রাধা কৃষ্ণের, আচ্ছা, বড়াইকে, বড়াই হচ্ছে প্রেমের দূতি, রাধা কৃষ্ণের প্রেমের দূতি বা ঘটক। এখন দেখেন, এখনকার যুগে তো আপনাদের দূতি ফুতি লাগে না, তাই না? মোবাইল আছে, মেসেঞ্জার আছে, ফেসবুক আছে, ভাইবার, টুইটার, হোয়াটসঅ্যাপ, দূতি লাগে? আর না, দূতি লাগে না। আগের যুগে দূতি লাগতো, প্রাচীনকালে প্রেম করতে দূতি লাগতো, ঘটক লাগতো। কেন? কারণ ওই যুগে তো ভাই মোবাইল টোবাইল ছিল না, আর ছেলে মেয়েদের দেখাও হতো না। জি, এখনকার যুগে কি সুবিধা, কোচিংয়ে যাচ্ছেন, কলেজে যাচ্ছেন, মেয়েরা তো বাইরেই যেত না, কাজেই মেয়েদের সাথে দেখার সুযোগ ছিল না। কাজে প্রেম করতে হলে ঘটক লাগতো, দূতি। চিঠি পত্র যে আদান প্রদান করবেন, কেমনে দিবেন চিঠি? মেয়েটি তো হয় থাকে মায়ের সাথে, নাহলে বাবার সাথে, নাহলে ভাইয়ের সাথে। চিঠি দিত কেমনে? ছোট একজন বাচ্চা কিংবা বয়স্ক কোনো লোক, ছোট বাচ্চা কে কি করে চকলেটের লোভ দেখে যে তোর আপুকে বা ভাইয়াকে চিঠিটা দে, তোকে চকলেট দিব, বিস্কুট দিব, এই লোভ দেখে ছোট বাচ্চাদের দুধতিয়ালের কাজ করানো হতো। আর হ্যাঁ, আর বয়স্ক লোক যারা, বিশেষ করে দাদি নানি টাইপের, আগের যুগের দাদি নানিদের সাথে দেখবেন নাতিদের খুবই খাতির, খুবই ভালো সম্পর্ক, নানি বা দাদি বন্ধুর মতো সম্পর্ক। তো এই বড়াই ছিল বুড়ি, রাধার দুঃসম্পর্কের মাসি আর কি। তো এই বড়াই বুড়িকে দিয়ে কৃষ্ণ রাধার কাছে প্রেম নিবেদন করেছিল।
বড়াই কিসের লোভে দুতিয়ালির কাজটি করেছিল? কিসের লোভে? পানের লোভে। পান, পান, তাম্বুল, তাম্বুল। বড়াই কেন? বড়াইয়ের কি ঠেকা পড়েছিল? তাহলে বড়াই কিসের বিনিময়ে রাধার কাছে কৃষ্ণের প্রস্তাব দিতে রাজি হয়েছিল? তাম্বুলের বিনিময়ে, পানের বিনিময়ে। তাহলে কৃষ্ণ বড়াইকে দিয়ে তাম্বুলের লোভ দেখিয়ে, পান খাওয়ার লোভ দেখিয়ে রাধাকে প্রেমের প্রস্তাব পাঠিয়েছিল। প্রেমের প্রস্তাব, এবং প্রথম প্রস্তাবে পাঠিয়েছিল পান। আগের যুগে প্রেমের প্রথম উপহার কে ছিল? পান, পান। এখনকার যুগে যেমন গোলাপ দেন, তাই না? জি। আর চা, চলেন একটু কফি খাই, আপু চলেন একটু আপনার সাথে কফি খাই, একটু চা খাই, এগুলো বলে তো শুরু করেন। জি। আর আগের যুগে কি? বিয়ান, চলেন একটু পান খাই, চলেন না বিয়ান একটু পান খাই, সে সদরঘাটে পান খাই। পান খাইতে যদি বিয়ান রাজি হয় তাহলে বুঝলেন যে কাম হয়ে গেছে। কফি খাইতে যদি আপু রাজি হয় যে আপু চলে একটু কফি খাই, তাহলে যদি রাজি হয় তাহলে বুঝলেন যে যাকে এবার কফি খেতে গিয়ে কি করবেন? ইনিয়ে বিনিয়ে মনের কথাটা বলবেন। আগের যুগে পান খাওয়ানো হতো। এবার পান খাইতে রাজি হলো, পান খাইলো, এবার যা বুঝলেন যে যাক মোটামুটি কাজ হয়েছে। এরপর রুমাল, এরপরে আরো হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি। মেয়ের আবার ওই যে বালিশের কাভার সেলাই করে দিত, যাও পাখি বলতারে সে যেন না ভুলে মরে, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি। বুঝতে পারলেন এগুলো? তো বড়াইকে দিয়ে কৃষ্ণ কি পাঠালো? পান পাঠালো, তাম্বুল, গুয়া মানে সুপারি, চুন রাধার কাছে নিয়ে গেল বড়াই। প্রস্তাব দিল বড়াই কৃষ্ণের পক্ষ থেকে রাধাকে। প্রস্তাব পেয়ে রাধা রেগে আগুন, যথেচ্ছা ভাষায় গালাগালাজ করলো রাধা বড়াইকে, এবং বলল যে কি আমার এত সুন্দর স্বামী আইহন, ভর ভরন্ত সংসার, শাশুড়ি ননদ, আর সামান্য কালো কুলো কৃষ্ণ রাখাল বেয়াদ্দব কৃষ্ণের প্রেমে আমি পড়ব? আমার কি মাথা নষ্ট হয়েছে? বেয়াদ্দব কোথাকার। আর বেয়াদ্দব জানে না যে আমি তার মামি হই। অকথ্য ভাষায় কৃষ্ণকে গালাগালি করলো। শুধু কৃষ্ণকে গালাগালি না, বড়াইকে যার পণ্যায় ভাষায় গালাগালি করলো। বুড়ি, মাগি, হ্যান ত্যান, ঢেমনি, সিলানি, নানান ভাষা ইউজ করে যে তুইও যৌবন এমন ছিলি, নাহলে তুই কেমন করে এই প্রস্তাব আমাকে নিয়ে এলি? তুই জানিস না যে কৃষ্ণ আমার কি সম্পর্কে ভাগ্নি হয়? এবং এত গালি দিল, গালিটালি শুধু দিল না, প্রচন্ড গালি দিয়ে যে পান সুপারি চুন নিয়ে গেছিল বুড়ির মাথায় ঢেলে দিয়ে বললো যে বুড়ি তুই খা, তুই এগুলো নিয়ে। এবার চট থাপ্পড় দু একটা দিল। বড়াই কি করলো? কাঁদতে কাঁদতে কৃষ্ণের কাছে চলে এলো। কৃষ্ণের কাছে এলে কৃষ্ণকে বলছে এই দেখো এই অবস্থা করেছে। বলছে তাই নাকি? এত খারাপ অবস্থা করেছে? বলছে খালি এই কোনো গালি দিয়েছে, চট থাপ্পড় দিয়েছে। তাই নাকি? তোমাকে গালি দিয়েছে? তুমি বয়স্ক মানুষ। বলছে আমাকে না, তোমার কাছে কত গালি দিয়েছে অক্ষত ভাষায় তার কোনো। বলছে খুবই রেগে গেছিল। বলছে প্রচন্ড রেগে গেছে। কৃষ্ণ বলছে তাহলে কাজ হবে। প্রচন্ড যদি রেগে যায়, খেপে যায়, তাহলে বুঝবেন কি কাজ হবে, কাজ। এর নাম পূর্বরাগ। লিখে নেন, পূর্বরাগ। সাহিত্য বুঝতে হবে। পূর্বরাগ মানে নায়িকাকে অফার দিবেন, আর নায়িকা যদি সাথে সাথে গ্রহণ করে নেয়, বুঝবেন যেটা ফাজলামি। যাকে প্রস্তাব দিবেন সেই মেয়েটি রেগে যাবে, খেপে যাবে, চট থাপ্পড় তুলবে। বলছে বেয়াদব ছেলে, তুমি চেনো আমাকে? খবরদার কখনো আমার সামনে আসবে না। আমাকে কি যেন তেন মেয়ে ভাবো? আমাকে অন্য মেয়েদের মতো ভাবো? আমি কিন্তু ওরকম না। আমার ফ্যামিলি কিন্তু অন্যরকম। আমি কখনো এগুলো করি না। আমাদের কেউ এগুলো পছন্দ করে না। কখনো আমার সামনে এগুলো নিয়ে আসবে না। তুমি বন্ধু আসো আসো, ক্লাস ফ্রেন্ড আসো, পরিচিত আসো, থাকো। কখনো ফার্দার যদি আসো, আমি কিন্তু বুঝবেন কাজ হয়ে গেছে। বুঝবেন কি? যদি এরকম করে বুঝবেন কাজ হয়ে গেছে। জি, এগুলা বোঝেন না বলেই তো অনেকের প্রেম হয় না। যে ছেঁচড়া পাটি ছাড়া প্রেম হবে না। বুঝতে পারলেন? খুবই স্মার্ট, খুবই ব্যক্তিত্ববান, খুবই রুচিশীল মানুষের প্রেম হয় না। প্রেম হতে হলে একটু ল্যাসরা ছ্যাঁচড়া, চর মারতে চাইলে বলবেন যে যান মারো না, মারো, আরেকটা মারবা, মারো, যত খুশি মারো, দেখবেন প্রেম হয়ে গেছে। আমার একটা বই আছে, প্রেম করার 101টি উপায়। জি, কিনবেন পরে জানাই দিব। জি, প্রেম করার 101টি উপায়। যাদের লাগবে নক করবেন, জি পাঠিয়ে দেওয়া হবে। জি, তার মানে খুবই পার্সোনালিটি সম্পন্ন মানুষ। প্রেম হওয়ার সম্ভাবনা একদম নাই। প্রেম করতে হলে আপনাকে স্যাক্রিফাইস করতে হবে, ছেঁচড়াপনা করতে হবে, আপনাকে ব্যক্তিত্ব কমাইতে হবে। মেয়েদের ক্ষেত্রেও তাই। জি, তো এবার কৃষ্ণ বড়াইকে বললো তোমার যত পান লাগে, তাম্বুল লাগে, সুপারি সব আমি দিব, তুমি লেগে থাকো, বুঝবা যে কাজ হয়ে গেছে। বড়াইকে লাগিয়ে রাখলো, পানের অফার বাড়িয়ে দিল। কৃষ্ণ নিজেও লেগে থাকলো। এবার কৃষ্ণ রাধার পিছনে ঘুরঘুর করে। রাধা যখন গোসল করতে যায়, কালিনী নদী, কালিন্দী, যমুনার একটি শাখা কালিন্দী, কালিনী গোসল করতে যায়। কৃষ্ণ কি ওই যমুনার তীরে বসে, কালিনীর তীরে বসে গোসল করা দেখে।
যখন নিচ থেকে দেখতে সুবিধা হয় না, কদম গাছ নিপ বৃক্ষ নিপ কদম গাছের মগ ডালে উঠে গোসল করা দেখে রাধার এবং সখীদের। এই জন্যই বলা হয় কৃষ্ণ করলে লীলা, আর আমরা করলে কি? এই কাজ যদি আমি করি, কি বলবেন আপনার? রব্বে আদব স্যার, হারামজাদা, শয়তান। এত ভালো মনে করি স্যারকে, আর স্যারের মনে এই মেয়েদের গোসল করা দেখে আবার গাছে ওঠে। আমার এই যে ভালো ভালো ছেলেগুলা, তাই না? জি, কৃষ্ণ শুধু তাই করতো না, মগ ডালে উঠে গোসল করাই দেখতো না, কি করতো? ওই যে জামা কাপড়গুলি রেখে যে কি করতো, রাধা সখীরা গোসলে নামতো, কৃষ্ণ ওই পোশাকগুলিকে কি চুরি করতো, হরণ করতেন, নাম বস্ত্র হরণ। কি হরণ? বস্ত্র হরণ। শুধু তাই না, এবং রাধার আবার বুঝতো যে এই কাম কে করেছে, এই কাম কৃষ্ণ ছাড়া কেউ নেই, এবং খুশি হতো। জি, তো তাকে এইভাবে করতো। এবং রাধা ছিল ঘোষ বংশের বউ। কোন বংশের বউ? ঘোষ বংশের বউ। ঘোষ, গোয়ালা, গোয়ালা। এবং ঘোষ বংশের বউ হিসাবে, পারিবারিক পেশা হিসাবে তারা কি করত? রাধা সখীদের সাথে, মেয়েদের সাথে কাঁধে করে, বাঁকে করে, ঘাড়ে করে দুধ, দই, ঘোল পসার করত, বিক্রি করত হাটে বাজারে। হাটে নিয়ে যেত কাঁধে করে। এইবার কৃষ্ণ কি করত? ওই রাধার পিছনে পিছনে যেত। রাধার পিছনে যায়। রাধা হয়তো কোনো সময় রাধা গালি দেয়, বেয়াদ্দব, শয়তান, যা কিছুই বলে, কৃষ্ণ তবু পিছু ছাড়ে না। রাধা যে দিক দিয়ে যায়, পিছন পিছন দিয়ে সেও যায়। রাধা হয়তো ঘাড়ের বাহুকটা ভারী, বাহুক এক সময় রাখে, রেখে বিশ্রাম নেয়। কৃষ্ণ গিয়ে ওটা তুলে নেয়, ভারখণ্ড। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আমি খণ্ডগুলো, ভারখণ্ড, ভারটা কাঁধে তুলে নিয়ে হাঁটা শুরু করে। রাধা গালি দেয়, যত গালি দিক ওই কাঁধে করে তুলে নিয়ে কি আবার একটু কিছু দূরে যায়, এগিয়ে দেয়। রাধা ওর পিছনে পিছনে যায়। রাধা আবার মজাও পায় যে ভালো তো, ভাতটা টেনে দেয়। এইভাবে কৃষ্ণ মাঝে মাঝে আসে যখন পিছনে, রাধা দেখে ইচ্ছা করে কি ভাতটা নামিয়ে রাখে, রেখে বসে। কৃষ্ণ তখন এসে কাঁধে ভাতটা নিয়ে পথে এগিয়ে দেয়। এইভাবে চলতে থাকে। একসময় নদী পার হতে একটা হাটে যায়, মথুরার হাটে। মথুরার হাটে যাবে গোকুল থেকে। গোকুল, রাধা কৃষ্ণের বাড়ি গোকুল। গোকুল থেকে কালী নদী পার হয়ে মথুরা যেতে হয়, হাট। ওখানে হাটে যাবে রাধা। তো নদীতে নৌকা মাঝি পার করে দেয়। একদিন কৃষ্ণ কি করে? মাঝিকে ভয় দেখিয়ে, টাকার লোভ দেখিয়ে দূরে পাঠিয়ে দেয়, নিজে মাঝি সেজে, গামছা বেঁধে মাঝি সেজে বসে থাকে। রাধাকে তুলে নেয় নৌকায়। রাধা নৌকায় বসে, মাঝ নদীতে নিয়ে গিয়ে নৌকা কি করে? টলমল টলমল করে নৌকা উল্টিয়ে দেয়। উল্টিয়ে দিলে কি হয় বলেন তো? এবার রাধা বাঁচাও 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 বলে চিৎকার করে। আর হিরো তো পাশে আছে, বোঝেন নাই? হিরো এবার কোমর জাপটে ধরে সাঁতার কেটে তাকে কিনারে নিয়ে যায়। এইভাবে দিন যায়, মাস যায়। আস্তে 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 রাধার কৃষ্ণের প্রতি আকর্ষণ বাড়তে থাকে। এক সময় রাধা যখন বাড়ি থেকে বের হয়, ঘাড় কাঁধে করে পিছনে তাকায়, বেয়াদবটা আসে নাকি দেখে, শয়তানটা আসেনি কেন, গেল কই, কাম হয়ে গেছে, বুঝেন নাই? জি, এই বেয়াদবটা নাই কেন পিছনে, আজকে কি হয়েছে, কেন আসছে না? কি কাজ হয়ে গেছে না? জি, কাজ হয়ে গেছে। হ্যাঁ, ছেড়ে দে শয়তান, তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না, তাই না? জি, এইবার এইভাবে দুজনের প্রেম হয়। তারপর কৃষ্ণ এইভাবে দিন যায়, মাঝে আমি খুব ডিটেলসে যাচ্ছি না। তারপর কি? জি, ওই যে ঘাটে গান হয়, সব সখীরে পার করিতে নেবো আনা আনা, তোমার বেলায় নেবো সখী তোমার কানে শোনা, ইত্যাদি বিশাল কাহিনী, অনেক বিশাল বিস্তৃত যাচ্ছি না আমি, যেটুকু মূল জিস্ট আপনাদের বলছি। এইবার রাধার কৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়, রাধা কৃষ্ণের প্রতি, এবং কৃষ্ণ একটা বাঁশি বাজায়। কৃষ্ণের বাঁশি ছিল মোহন বাঁশি। এই বাঁশি কৃষ্ণ কি করে? বৃন্দাবনে বসে, কালী নদীর কূলে বসে গরু ছাগল চড়ায় আর বাঁশি বাজায়। রাধা বলছে, কে না বাঁশি বায়ে বড়াই কালিনী নই কুলে, কে না বাঁশি বায়ে বড়াই এ গোঠ গোকুলে। বড়াইকে বলছে, বড়াই, কে না বাঁশি বায়ে বড়াই এ গোঠ গোকুলে, কে না বাঁশি বায়ে বড়াই। কি? কালিনী নৈকুলে। আকুল শরীর মোর, ব্যাকুল মন, বাঁশির শবদে মো আওলালো রান্ধন, পাখি নহু তার ঠাও, উড়ি পড়ি যাও, মেদিনী বিদার দাও, পুষিয়া লুকাও। মধ্যযুগের বাংলা। শিক্ষার্থী বন্ধুরা, গতদিন যেমন শ্রীকৃষ্ণ কীর্তনের বাংলা পড়িয়েছি, যে স্যার বাংলা অন্য কিছু, তাহলে ওটা ছিল প্রাচীন যুগের বাংলা। আর প্রাচীন যুগের বাংলা থেকে পরিবর্তিত হয়ে কি মধ্যযুগের বাংলা। এটি হলো মধ্যযুগের বাংলা নিদর্শন। কে না বাঁশি বাঁয়ে বড়াই, বড়াই কে বাঁশি বাজায়, কে না বাঁশি বায়ে বড়াই কালিনী নই কুলে,
কে কালিনী নদীর কূলে কে বাঁশি বাজাচ্ছে? কে না বাঁশি বাই বড়াই এ গোকুলে, এই গোকুল অঞ্চলে কে বাঁশি বাজাচ্ছে? রাধা জানে না? জানে, ঢং করছে। বাঁশি কে বাজাচ্ছে খুব ভালো করে জানে, বড়ের কাছে ঢং করছে। আকুল শরীর মোর বেআকুল মন, বাঁশির শব্দে মো আওলালো রান্ধন। আকুল শরীর মোর, শরীর আকুল, মন ব্যাকুল। মন যখন ব্যাকুল, শরীরও আকুল। আকুল শরীর মোর ব্যাকুল মন, বাঁশির শব্দে মো আওলালো রন্ধন। বাঁশির শব্দে আমার রান্না কি হচ্ছে? এলোমেলো হয়ে যাচ্ছে। রান্না ঠিক থাকবে? বেদের মেয়ে জ্যোৎস্নার ছবি দেখেছেন শিক্ষার্থী বন্ধুরা কেউ? বেদের মেয়ে জ্যোৎস্নার ছবি দেখেছেন? নাম শুনেছেন? জি, ওই যে ইলিয়াস কাঞ্চন সাহেব আর অঞ্জু আপা। মিস কল বাঁশি, অঞ্জু বলে দিয়েছে তুমি যখন ডাকবা আমাকে মিস কল মারবা বাঁশি দিয়ে। এবার ইলিয়াস কাঞ্চন মিস কল মারছে বাঁশি দিয়ে, ওইদিকে অঞ্জু তো বাড়িতে রান্না করছে, কেমনে আসবে? এবার এসে বলছে আমি যখন রাঁধতে বসি, আমি যখন রাঁধতে বসি বন্ধু বাজাই বাঁশি, রান্না বাড়া রেখে আমি কেমন করে আসি। পে 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 পে। আমি যখন রাঁধতে বসি বন্ধু বাজাও বাঁশি, রান্না বাড়া রেখে আমি কেমন করে আসি। দাদা ও দাদি রে আমি কি দিয়ে বোঝাই, কঙ্খের কলস লইয়াই আমি প্রেম যমুনায় যাই। হে, বুঝেন নাই? ওই একই কাহিনী, সেম টু সেম কাহিনী। জি, ওই শ্রীকৃষ্ণ কীর্তনের কাহিনী নকল করা তোজাম্মেল হক বকুলের এটা। রাধা রান্না করছে, কৃষ্ণের বাঁশি বাজাচ্ছে। কৃষ্ণ বলছে আকুল শরীর মোর বেআকুল মন, বাঁশির শব্দে মো আওলালো রান্ধন। বাঁশির শব্দে রান্না এলে যাচ্ছে। পাখি নহু তার ঠাও উড়ি পড়ি যাও, পাখি নহু তার ঠাও উড়ি পড়ি যাও, মেদিনী বিদার দাও পুষিয়া লুকাও। পাখি নই, যদি পাখি হতাম তার কাছে উড়ে চলে যেতাম। পাখি নহু তার ঠাও উড়ি পড়ি যাও। পাখি হলে তো এক্ষুনি উড়ে চলে যেতাম, পাখি নই, উড়ে যেতে পারছি না। আবার বাঁশি যে কলজা ধরে টান দিচ্ছে, কি ঠিক থাকা যায়? আপনারা সবাই বুঝবেন না, যাদের কমন পড়েছে তারা বুঝবে। আপনাদের যাদের কমন পড়েনি তারা কেমনে বুঝবেন? জি, প্রেমিক কল দিচ্ছে আর বাবা মা এসছে, বাবা মার সাথে আছেন, প্রেমিক কল দিয়েই যাচ্ছে, বাবা মাকে বলাও যাচ্ছে না, তাহলে তারাই বুঝবে যে কি যন্ত্রণা। পাখি নহু তার ঠাও উড়ি পড়ি যাও, পাখি হলে উড়ে চলে যেতাম, পাখি নেই, পাখি তো নয়, উড়ে যেতে পারছি না। আবার এই কষ্ট সহ্য করতে পারছে না, বাঁশি যে কলজা ধরে টান দিচ্ছে, সহ্য করা যায়? মেদিনী বিদার দাও পুষিয়া লুকাও। মেদিনী মাটি পৃথিবী, তুমি দুই ভাগ হও, আমি ঢুকে যাই, আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না। কৃষ্ণের বাঁশি কলজা ধরে টান দিচ্ছে, যাওয়াও যাচ্ছে না, আবার এই কষ্ট সহ্য করা যাচ্ছে না। মাটি তুমি দুই ভাগ হও, আমি তোমার মধ্যে ঢুকে পড়ি, আমি আর সহ্য করতে পারছি না। দেখেন একজনের কমন পড়েছে, মোহাম্মদ জাহিদ, আমাদের ছাত্র জাহিদের কমন পড়েছে। জি, থ্যাংক ইউ জাহিদ, কমন পড়েছেন স্বীকার করার জন্য। এইবার রাধা কৃষ্ণের খোঁজে ঘোরে, কৃষ্ণ আর আসে না, কৃষ্ণের টাইম নাই। কারণ কি? কৃষ্ণ একসাথে 16 সহস্র গোপবধূর সাথে প্রেম করে। কৃষ্ণের প্রেমিকা কয়টা? মাত্র 16,000। বুঝতে পারলেন কৃষ্ণের কতজনের সাথে প্রেম? মাত্র 16,000 গোপবধূ। 16 সহস্র গোপবধূ হচ্ছে কৃষ্ণের প্রেমিকা। এবং মজার বিষয়, এরা কেউ বালিকা নয়, সবাই কি বধূ, বধূ, বউ। জি, খালি নাসিরকে দোষ দেন, তাই না? এটা তো ঠিক না। আমাদের যে স্যার, যে আমাদের গুরু, যাদের কাছে আমরা পড়েছি, এটা মজা করে বলতো কি জানেন? যে মোবাইলের মধ্যে সেরা হলো নোকিয়া, আর প্রেমের মধ্যে সেরা হলো পরকিয়া। জি, তখন নোকিয়া ফোন ছিল সবচেয়ে দামি, আসার মাসার মারলেও ভাঙে না। তা আমাদের গুরুরা মজা করে বলতো, ওরে পাগলা, মোবাইলের মধ্যে সেরা হলো নোকিয়া আর প্রেমের মধ্যে সেরা হলো পরকিয়া। তো কৃষ্ণ 16,000 সাথে প্রেম করেছে, একটাও অবিবাহিত না, সবাই কি বিবাহিত গোপবধূ। এখন কেউ যদি বলেন কেন স্যার বিবাহিতদের সাথে কেন প্রেম, 1, 2, 4টাও কোনো অবিবাহিত নাই, তা 2 রকম উত্তর দিতে পারে। একটা ফাজলামি উত্তর,
যে বিবাহিত হয়তো একটু অভিজ্ঞ, এই জন্য কৃষ্ণ ভেবেছে অভিজ্ঞতার সাথে প্রেম করলে একটু বেশি লাভ হবে, হতে পারে এমন। আর সিরিয়াস উত্তরটা হচ্ছে যে আসলে ওই যুগে অবিবাহিত কারোর সাথে প্রেম করার সুযোগ ছিল না ভাইরা আমার, শিক্ষার্থীরা আমার। কেন? কারণ মেয়েদের বিয়ে হতো 7 বছর বয়সে, 6 বছর বয়সে। বঙ্কিমচন্দ্রের যে মেয়ে যার সাথে বিয়ে হয়েছিল, বঙ্কিমচন্দ্রের স্ত্রী, 5 বছর। বঙ্কিমের বয়স 11 আর বঙ্কিমের স্ত্রীর বয়স 5। তাহলে মেয়েদের বিয়ে শুরু হতো 5, 6, 7 বছর বয়সে। তাহলে বিয়ের আগে প্রেম করতে চাইলে তো 3-এ টার্গেট করতে হবে, সম্ভব? জি। কাজে আগের যুগে যত প্রেম, এই যে এইবার বিশেষ 41 বিশেষে দেখবেন পরীক্ষায় প্রশ্ন হয়েছে বিধবাদের প্রেম নিয়ে রচিত উপন্যাস। অনেকে বলেছে স্যার কোন বেয়াদব টিচার প্রশ্ন করেছে, শয়তান ফাজিল, এইটা কোনো প্রশ্ন হলো বিধবা মেয়েদের প্রেম নিয়ে? আসলে ওই যে বঙ্কিমের যে উপন্যাস, রবীন্দ্রনাথের যে উপন্যাস, শরতের যে উপন্যাস, কোনো নায়িকা অবিবাহিত নয়। কেন ভাই? কারণ হচ্ছে বুঝতে হবে, সমাজ বাস্তবতা বুঝতে হবে। সমাজ বাস্তবতা কি? যে ওই সময় মেয়েদের বিয়ে হচ্ছে 7, 8, 9 বছর বয়সে। কাজে কেমনে অবিবাহিত মেয়েদের প্রেম হবে? যে যখন বিয়ে হয়েছে মেয়েটির 7 বছর বয়সে, সে তো বিয়ে কি বোঝে না, স্বামী কি বোঝে না। তার বিয়ে হয়েছে 40 বছর, 48 বছরের লোকের সাথে। 5 বছরের মেয়ে বিয়ে হয়েছে 48 বছর, 47 বছর, 52 বছর, 65 বছরের লোকের সাথে। বুঝতে পারলেন? মেয়েটি তখন বিয়ে কি স্বামী কি বোঝে না। যখন স্বামী মারা গেছে 5 বছর পরে, মেয়েটির বয়স তখন 12-13। যখন মেয়েটি বোঝে স্বামী কি, সংসার কি, জীবন কি, তখন সে জানে সে বিধবা। সাদা শাড়ি পরতে হবে, চুড়ি পরা যাবে না, সিঁদুর দেওয়া যাবে না, চুল কেটে ফেলতে হবে, মাছ খাওয়া যাবে না, মাংস খাওয়া যাবে না, ডিম খাওয়া যাবে না, পেঁয়াজ খাওয়া যাবে না। কারণ কে জানেন? অনেক কথা আছে ভাই, অনলাইন ক্লাসে সব কথা বলছি না। নারীদের জীবন কি, অর্থাৎ এই যে দেখেন একটা মেয়ে কি, সে যখন তার জীবন বোঝার বয়স হয়েছে, জীবন কি যৌবন কি বোঝে, তখন সে জানে সে বিবাহিত। কোনো ছেলের দিকে সে তাকাতেও পারবে না, এবং কি মাছ মাংস ডিম দুধ কিছু খাবে না। কেন খাবে না জানেন? শাস্ত্রে কেন নিষেধ করেছে? এই জন্য নিষেধ করেছে যাতে এই মেয়েটির মধ্যে শারীরিক কোনো উত্তেজনা তৈরি না হয়। এই মেয়েটা বেঁচে থাকবে কিন্তু মরার মতো। চুল কেটে দেওয়া হবে, সাদা শাড়ি পরে দেওয়া হবে, ভালো কিছু খাবে না, বলে চেহারার কিছু গ্লেজ থাকবে না, শরীরটা নষ্ট হয়ে যাবে। অর্থাৎ তার দিকে, তার ভিতরে কোনো আকর্ষণ, কোনো উত্তেজনা থাকবে না, বেঁচে থাকবে কিন্তু মরার মতো হয়ে। আর কোনো মেয়ের যদি, কোনো স্বামীর যদি বউ মারা যায়, মারা গেলে কি ওই বেটা বেঁচে থাকতে 12, 13, 14, 15টা বিয়ে করতে পারবে, যত খুশি তত্ত্ব। আর মরে গেলে যা খুশি তাই খেতে পারবে। এগুলো ধর্মীয় বিধান। এই জন্য তো রবীন্দ্রনাথ, বঙ্কিম, অনেকে আছেন ধর্মীয় বিধানগুলি পছন্দ করেননি বলে তো সাহিত্যিকদের বলে নাস্তিক। হিন্দু সাহিত্যিকরা যেমন হিন্দুদের কাছে নাস্তিক, মুসলমান সাহিত্যিকরা মুসলমানদের কাছে নাস্তিক। জি, তো যাই হোক, আমরা সেই আলোচনায় যাবো না, শুধু একটু বলে রাখছি যে কেন ওই যুগের সাহিত্য, কেন বঙ্কিমের উপন্যাসের নায়িকা সবই বিধবা, কেন রবীন্দ্রনাথের উপন্যাসের বেশিরভাগ নায়িকা বিধবা, কেন ওই সময়ের ওই যে বললাম যে, কিংবা যে শ্রীকৃষ্ণের নায়িকাগুলি বা প্রেমিকাগুলি কেন বধূ, কারণ বধূ ছাড়া কি অবিবাহিত কারোর সাথে প্রেম করার সুযোগ ছিল না। জি, আশা করি কথাটি বুঝতে পেরেছেন। এইবার রাধা বড়াই কৃষ্ণের খোঁজে থাকে, কৃষ্ণকে আর পায় না। বড়াইকে বলছে, বড়াই কৃষ্ণ যদি না আনিয়া দেহ, আজই ত্যাজিব দেহ। কৃষ্ণ যদি না আনিয়া দেহ, তাহলে এখনই ত্যাজিব দেহ। রাধার থাকতে পারছে না। এবার বড়াই চলে গেল কৃষ্ণের কাছে, গিয়ে কৃষ্ণকে খুঁজে বের করে বলছে, তুমি এই মেয়েটা, সহজ সরল মেয়েটার সর্বনাশ করলা, তার মন হরণ করলা, তাকে উত্তেজিত করলা বা তাকে প্রলুব্ধ করলা, করে মেয়েটি তোমার জন্য পাগল, তুমি তার সাথে দেখা করো না, কি ব্যাপার? কৃষ্ণ বলছে, আসলে আমার তো সমস্যা, আমি তো অনেক সময় পাচ্ছি না, আর আসলে এটা তো ঠিক না, আমি যেটা করেছি এটা না বুঝে করেছি, এটা অন্যায়, এটা পাপ। সে তো আমার মামি, আমি তো না বুঝে অবুঝের মতো কাজ করেছি, এটা ঠিক হয়নি। আসলে উনি তো আমার মামি, মামির সাথে এগুলো করা ঠিক হয় না, বুঝেই করেছি। তো যাক যা করেছি, তাকে আমাকে ভুলে যেতে বলো, আসলে এটা ঠিক না, অন্যায়, পাপ। এবার বড়াই গিয়ে রাধাকে বললো যে কৃষ্ণ এই কথা বলেছে। বড়াই বলছে, সে আমার ভাগনা নাকি, এটা আমার দেখার সময় নাই, পরিবেশও নাই, আমার সে সুযোগ নাই, তাকে ছাড়া আমি বাঁচবো না। সে আমার কে, এটা পাপ না পুণ্য, এত কিছু ভাবার অবস্থা আমার আর কি নাই। এইবার রাধা নিজেই বের হলো কৃষ্ণকে খুঁজে বেড়ায় রাধা পাগল হয়ে, সেই কালিন্দী নদীর কূলে, সেই বটমূলে, সেই তরুতলে যেখানে কৃষ্ণ ঘুরে বেড়াতো। এবার যেই বটমূলে কৃষ্ণ বসতো, রাধা গিয়ে সেখানে বসে কৃষ্ণের স্পর্শ অনুভব করে।
ভাবে যে কৃষ্ণ নেই, কে বললো কৃষ্ণ নেই? কৃষ্ণ তো সব জায়গায় আছে। কৃষ্ণ ওই যে যেই বটমূলে কৃষ্ণ বসেছিল, রাধা গিয়ে বসলো, বসে কৃষ্ণের স্পর্শ অনুভব করে। যেই পথে কৃষ্ণ হাঁটতো, ওই যে মনে আছে যে যেই পথে কৃষ্ণ হাঁটতো সেই পথে রাধা হাঁটে, হেঁটে কৃষ্ণের স্পর্শ অনুভব করে। যেই কালিনী নদীকে যেই জলে কৃষ্ণ নেমে গোসল করত, সেই জলে রাধা নেমে সে জলের মধ্যে কৃষ্ণের স্পর্শ অনুভব করে। রাধা উপলব্ধি করলো, কে বলে কৃষ্ণ নেই? কৃষ্ণ কি সর্বত্রই, কৃষ্ণ সর্বত্রই, সব জায়গায় কৃষ্ণ আছে। কৃষ্ণকে হৃদয়ে রাখতে হবে, হৃদয়ে। বাইরে কৃষ্ণকে পাওয়া যাবে না। কৃষ্ণ কোথায়? কৃষ্ণকে অনুভব করতে হবে, অনুভব করলে কৃষ্ণকে সব জায়গায় পাওয়া যাবে। রাধা কৃষ্ণকে অনুভব করতে থাকলো, কৃষ্ণের জন্য অপেক্ষা করতে। আর কৃষ্ণ মূল যে কাজ, কংসকে বধ, কৃষ্ণ কংসকে বধ করার জন্য চলে গেল, আর রাধা কৃষ্ণের অপেক্ষায় দিন কাটাতে লাগলো। এর মধ্য দিয়ে কাহিনীটা শেষ হয়েছে। এবং এটি হলো বাংলা সাহিত্যের প্রথম কি ট্র্যাজেডি। বাংলা সাহিত্যের প্রথম ট্র্যাজেডি শ্রীকৃষ্ণ কীর্তন। ট্র্যাজেডি মানে কি? ওই যে বিয়োগাত্মক। বাংলা সাহিত্যের প্রথম বিয়োগাত্মক ঘটনার নাম কি? তার এর মধ্যে এত প্রেম, প্রচন্ড প্রেম, কিন্তু তবুও রোমান্টিক নাকি ট্র্যাজেডি। কেন? যে মিলন হয়নি, শেষে যদি নায়ক নায়কের মিল না ঘটে, তো সেই কাহিনীকে বলা হয় কি? এটা বাংলা সাহিত্যের প্রথম ট্র্যাজেডি শ্রীকৃষ্ণ কীর্তন। মনে থাকবে, শেষ হয়েছে কি দিয়ে? রাধার বিরহের মধ্যে দিয়ে। কাহিনীটা শেষ হয়েছে রাধার কি বিরহের মধ্য দিয়ে। এই যে কাহিনীটা বললাম, এখানে 13টি খণ্ডে রচিত। কয় খণ্ডে? 13টি খণ্ডে। আচ্ছা, কংস হলো এলাকার অত্যাচারী রাজা। কংস যে এলাকায়, অর্থাৎ এই রাজ্যের কি, যে রাজ্য, এই রাজ্যের কি অত্যাচারী রাজা। কৃষ্ণ স্বর্গ থেকে পৃথিবীতে পাঠানো হয়েছে। কেন এসছে কৃষ্ণ? কংসকে বধ করে, এটি তার উদ্দেশ্য। মাঝখান থেকে কিছুটা সময় পার করার জন্য সে এই সখীদের সাথে প্রেম করেছে। আসলে প্রেম করার জন্য তো আসেনি, এসছে হলো কংসকে বধ করে। কংস ছিল মথুরার অত্যাচারী রাজা। মথুরা রাজ্যের অত্যাচারী নিষ্ঠুর রাজা হচ্ছে কংস। এই কংস কৃষ্ণের এক ধরনের দুঃসম্পর্কীয় মামা, কৃষ্ণের মামা। জি, কংস কৃষ্ণের মামা। তো কংসকে বধ করার জন্য কৃষ্ণ অবতার পৃথিবীতে আবির্ভূত হয়েছে, এবং মাঝখান থেকে সে বধূদের সাথে কি লীলা করেছে মাঝখানে একটু। জি, আর মূল উদ্দেশ্য ছিল কংসকে বধ করা। কাজেই কংসকে বধ করতে কৃষ্ণ মথুরা ছেড়ে চলে গেল, আর রাধা কৃষ্ণের কি অপেক্ষায় কৃষ্ণের জন্য পথে বসে থাকলো। এর মধ্যে দিয়ে শেষ হয়েছে কাহিনী। শেষ হয়েছে কিদের মধ্যে দিয়ে? রাধার বিরহের মধ্যে দিয়ে। রাধার বিরহের মধ্যে দিয়ে। তাই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে খণ্ড কয়টি? এই যে কাহিনী বললাম, কাহিনী 13টি খণ্ড রয়েছে। তো লিখে নেন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে খণ্ড হলো 13টি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে খণ্ড 13টি, কিন্তু রিটেন যারা দেবেন আসবে খণ্ড কয়টি ও কি কি? পিলিতে শেষ। খণ্ড কয়টি? 13টি। প্রথম খণ্ডের নাম কি? জন্মখণ্ড। কৃষ্ণ কি করে জন্ম নিল? প্রথম খণ্ডের নাম কি? জন্মখণ্ড। কৃষ্ণের জন্ম কিভাবে হলো? শেষ খণ্ডের নাম হলো রাধা বিরহ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কতটি খণ্ডে রচিত? 13 খণ্ডে। প্রথম খণ্ডের নাম জন্মখণ্ড, আর শেষ খণ্ডের নাম রাধা বিরহ। মাঝে আর একটি খণ্ড আছে, পিলির জন্য মনে রাখতে হবে না, তবে রিটেন যারা পরীক্ষা দিবেন আসবে খণ্ড কয়টি ও কি কি। তখন বললেন 13টি, জন্মখণ্ড রাধা বিরহ না, 13টি খণ্ডের নাম লিখতে হবে। তো 13টি খণ্ডের নাম আমি একটু লিখে দিব, দয়া করে লিখে নেবেন। তেরোটি খণ্ডের নাম একটু লিখে নেবেন। জন্মখণ্ড, তারপর জন্মখণ্ডের পরে কি? তাম্বুল খণ্ড। তাম্বুল মনে আছে? ওই যে তাম্বুল, পান প্রথমে জন্মালো, তারপরে কি তাম্বুল, প্রেমের উপহার পাঠালো, তাম্বুল খণ্ড। তারপরে দান খণ্ড, দান, উপহার পাঠালো, উপহার। কি দান? ওই যে দান চাই, কানের সোনা, সব সখীরে পার করিতে নেব আনা। তোমার বেলায় যে 13 খণ্ডের নাম মুখস্থ করতে হবে। যদি আপনি রিটেন দেন, রবিন হাসান যদি রিটেন পরীক্ষার্থী হন, তাহলে 13টি খণ্ডের নাম মুখস্থ করতে হবে, কারণ খণ্ড কয়টি ও কি কি। আর যদি প্রিলিমিনারি পরীক্ষার্থী হন, তাহলে আপাতত 13টি খণ্ড মুখস্থ করতে হবে না। জি, দান খণ্ড। তারপর নৌকা খণ্ড, ওই যে নৌকাতে করে রাধাকে পার করলো, পরে যমুনায় নিয়ে গিয়ে নৌকা ডুবে যা যা ঘটালো, সেটা হলো নৌকা খণ্ড। তারপরে কি? ভার খণ্ড, ভার, ওই যে ভার বহন করতো কাঁধে করে, কি ভার নিয়ে যেত
রাধার ভার কৃষ্ণ বহন করিত ভারখণ্ড। তারপরে ছত্রখণ্ড, কি খণ্ড? ছত্র, রাধার মাথায় ছাতা ধরে নিয়ে যেত। রাধা যেত, রাধার চেহারায় রোদ লাগবে, এজন্য কৃষ্ণ কি করে? ছাতা ধরে মাথায় ধরে নিয়ে যায়, ছত্রখণ্ড। তারপরে বৃন্দাবন খণ্ড, বৃন্দাবনে রাধা কৃষ্ণের যে লীলা, যে প্রণয়, বুঝতে পারলেন? আপনারা যেমন ভদ্রাবনে বা কি ওই যে পদ্মাবনে বা আরো কি কি বন আছে এগুলোতে লীলা করেন ইত্যাদি আর কি। বৃন্দাবন খণ্ড। তারপরে কালীয় দমন খণ্ড, কালীয় দমন, ওই যমুনা নদীতে কালীয় নাগ নামে একটা নাগ ছিল, কালীয় নাগ। তো কালীয় নাগকে দমন করেছিল কৃষ্ণ। বীর হিরো না, হিরোগিরি দেখাতে হবে না নায়িকার সামনে? তো নায়িকার সামনে কৃষ্ণ হিরোগিরি দেখাছিল কি করে? কালীয় নাগকে দমন করেছিল। কালীয় নাগে, কালীয় নাগকে দমন করে তার বীরত্ব প্রকাশ করেছিল, ফলে তো রাধারা আকৃষ্ট হয়েছিল আর কি। এরপর যমুনা খণ্ড, যমুনা, জি, যমুনা নদীতে কি ঘটনা ঘটছে। এরপরে হার খণ্ড, হার, জি, হার খণ্ড। তারপর হলো বান খণ্ড, বান। তারপরে বংশী খণ্ড, বংশী খণ্ড। তারপর রাধা বিরহ। এই হচ্ছে 13টি খণ্ড। আমি আবার বলছি পিলির জন্য 13টি নামই মনে রাখার দরকার নাই, ঠিক আছে? কিন্তু রিটেনের জন্য 13টি খণ্ডের নাম। খণ্ডগুলো কি কি? তাহলে জন্মখণ্ড, তাম্বুল খণ্ড, দাও যে বললাম জন্মখণ্ডে কৃষ্ণের কিভাবে জন্ম হলো, তাম্বুল খণ্ডে কিভাবে ওই যে তাম্বুল পান দিয়ে তার প্রেমের উপহার পাঠালো। দান খণ্ড, কৃষ্ণ রাধার কাছে কি দান চাই? কি দান চাই? তোমার কানের সোনা, জি, তাকে আলিঙ্গন করতে চায়, দান। নৌকা খণ্ড, ওই যে নৌকায় পার করতে গিয়ে যে ঘটনা ঘটলো, নৌকা। ভার খণ্ড, যে ভার বহন করে কৃষ্ণ রাধাকে ভার বহন করে যায়, ছাতা ধরে নিয়ে যায়, ছত্রখণ্ড। বৃন্দাবনে রাধা কৃষ্ণের যে প্রেম লীলা হয়। কালীয় দমন, কালীয় নাগকে দমন করেছিল কিভাবে? যমুনা খণ্ড, যমুনা নদীতে রাধা কৃষ্ণের যে প্রেম। হার খণ্ড, হার, হার, হাতের কঙ্কন বা হার, জি। বানখণ্ড, মানে বানখণ্ড ছিল এখানে দুই রকম। যে বান হচ্ছে যে ওই যে ইয়েকে মানে কৃষ্ণের যে বান, প্রেমের বান, প্রেমের বানে রাধা কেমন করে জর্জরিত হয়েছে, বুঝেন? সিনেমা দেখেন না, লাভ সিনের মধ্যে বান আঁকানো থাকে, দেখেছেন কখনো এরকম? তীর চিহ্ন, তীর হলো বান, বান মানে তীর, বান মানে তীর। প্রেমের দেবতা মদন, নাম শুনেছেন? মদন প্রেমের দেবতা। প্রেমের দেবতা যখন আপনাকে তীর মারে, কখন প্রেমে পড়েন আপনি? মদন যখন তীর মারে। তো মদনের এটা হলো তীর, বান, অর্থাৎ রাধা হৃদয়ে কৃষ্ণের প্রেমের তীর। এর আগে তো যা হয়েছে সব হঠাৎ ঘটে গেছে, কিন্তু বানখণ্ডে এসে কৃষ্ণ রাধা একেবারে গেঁথে গেছে, প্রেমে গেঁথে গেছে, জি। কৃষ্ণের প্রেমের বান রাধার বুকে গেঁথে গেছে। তারপর বংশী খণ্ড, এবার বংশী চুরি করলো রাধা, মনে হয়েছে। তারপরে রাধাকে পাত্তা দিল না কৃষ্ণ। তখন রাধা মনে করলো যে এই সর্বনাশ ঘটছে কেন? বাঁশির জন্য। কেন কৃষ্ণের প্রতি এত উতলা হচ্ছে? বাঁশির জন্য। বাঁশির শব্দ শুনে আমি ঘরে থাকতে পারছি না, স্থির থাকতে পারছি না, বাঁশি রাখবো না। বাঁশি শুনে আর কাজ নেই, সে তো ডাকাতিয়া বাঁশি, শুনেছেন? চোরা দিন দুপুরে চুরি করে, রাত্রিরে তো কথা নয়, ডাকাতিয়া বাঁশি। বাঁশিতে ঘুণ ধরে তবু পোড়া বাঁশিতে কেন ঘুণ ধরে না? কত জনায় মরে শুধু, পোড়া বাঁশি কেন মরে না? সে যে দিন দুপুরে চুরি করে, রাত্রিরে তো কথা নয়, ডাকাতিয়া বাঁশি। এবার রাধা ভাবলো এই ডাকাতিয়া বাঁশি সকল সর্বনাশের মূল, এই বাঁশি রাখবো না। এবার বাঁশি চুরি করলো, বাঁশি চুরি করে লুকিয়ে রাখলো। তো চুরি করলে কি হবে? কৃষ্ণ তো বুঝে ফেললো যে কে করতে পারে এই আকাম, রাধা ছাড়া কেউ না। তখন রাধার কাছে অনেক অনুনয় বিনয় করে বাঁশি আবার নিল, এবং রাধা শর্ত দিল যে বাঁশি নিতে পারবা, কিন্তু আমাকে আর জ্বালাতে পারবা না, এবং আমি যা বলবো আমার কথা মতো কি চলতে হবে। কিন্তু বাঁশি নিয়ে কৃষ্ণ আর রাধার সাথে দেখাই করলো না, সে চলে গেল কংসকে বধ করতে। আর রাধা তখন কৃষ্ণের বিরহে পথ চেয়ে থাকল, রাধা বিরহ। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আপনারা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছেন এবং তথ্য পেয়েছেন। জি, গান আকারে বলতেই পারি, তবে আজকে পরীক্ষা যেহেতু নিব, ঠিক আছে,
গান শোনাবো একদিন, জি, রমজান মাস পার হয়ে যাক, আমরা গান শোনাবো। হ্যাঁ, গান শোনাবো ইনশাল্লাহ। তো শ্রীকৃষ্ণ কীর্তন কাল্পনিক নাকি বাস্তবিক, এই তো আতাউ রাতিক, এই যে অবান্তর করছেন, সাহিত্যের বাস্তব নাকি সত্য, এটা কেন দরকার, কি দরকার আপনার? জসীমউদ্দিনের দাদির কবরে ডালিম গাছ ছিল কিনা এটা আপনার, বনলতা সেন ছিল কিনা এটা আপনার প্রশ্ন না ভাই। সাহিত্যের সত্য, যার নাম পোয়েটিক্যাল ট্রুথ, লিটারারি ট্রুথ, এটা কোনো ইউনিভার্সাল ট্রুথ না, মনে রাখবেন। সাহিত্যের সত্যের নামই হলো লিটারারি ট্রুথ। এটা সত্যও না, মিথ্যাও না, থাকতেও পারে না পারে। ছিল কিনা, সত্যি কিনা স্যার, রামায়ণের ওই কাহিনী সত্য কিনা, মহাভারতের কাহিনী সত্য কিনা, শ্রীকৃষ্ণের, এইগুলো অবান্তর সত্য কিনা যে বিশ্বাস করবে সে করবে, যার ধর্ম সে বিশ্বাস করবে। আর আমার আপনার তো ধর্ম না, আমি তো আপনাকে বিশ্বাস করার জন্য পড়াচ্ছি না ভাই, আপনাকে তথ্য জানানোর জন্য, বিশ্বাস অবিশ্বাসের জন্য না। আপনাকে পড়াচ্ছি কেন? তথ্য জানবেন, তথ্য। এটা জেনে বিশ্বাসও করার দরকার নাই, অবিশ্বাসও করার দরকার নাই। যার বিশ্বাস সে বিশ্বাস করবে, যার ধর্ম সে বিশ্বাস করবে, যার ধর্ম না সে বিশ্বাস করবে না। এই যে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে যান, মিরাজে গেলেন, উনি সপ্ত আসমান অতিক্রম করে স্রষ্টার সাথে সাক্ষাৎ করলেন, স্বর্গ বেহেশত দোজখ দেখলেন, দেখে আবার ফিরলেন, এসে দেখলেন অজুর পানি গড়াচ্ছে, তাই না? তারপর তালা তখনও নড়ছে। তো এটা আপনি বিশ্বাস করেন বলে এটা আপনার জন্য ধর্ম। হিন্দু খ্রিস্টান বৌদ্ধকে যদি বলবে যে আমি আর গাঁজা খাওয়ার জায়গা পাও না, গুল মারার, সে বিশ্বাস করবে না, কারণ এটি তার জন্য ধর্ম নয়। তো রাধাকৃষ্ণের প্রেম লীলা এবং কেন এমন, এই যে এত প্রেমিকা, কেন বিবাহিতের সঙ্গে প্রেমের একটা ধর্মীয় ব্যাখ্যা আছে। তবে একটি কথা, আমি ধর্মীয় ব্যাখ্যা এতই জানি যে আমি যদি দেওয়া শুরু করি তাহলে কিন্তু থামবো না। কিন্তু সমস্যা একটাই যে আমরা যেহেতু জবের জন্য পড়ছি, এখানে ধর্মীয় ব্যাখ্যাটা আমরা অপ্রয়োজনীয় মনে করছি, বুঝতে পারলেন? যার ফলে আমি ধর্মীয় ব্যাখ্যায় যাচ্ছি না। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, কাজেই কেন এই যে রাধাকৃষ্ণ প্রেম, এর মধ্য দিয়ে কি আধ্যাত্মিকতা পরবর্তী জগতে এসছে, ধর্মীয় ব্যাখ্যাটা কি, এই যে জীবাত্মা পরমাত্মা, পরবর্তী যে রাধাকৃষ্ণ বৈষ্ণব পদে, তার অনেক ব্যাখ্যা আছে। সেই ধর্মীয় ব্যাখ্যা, যিনি বৈষ্ণব ভক্ত, যিনি রাধাকৃষ্ণের ভক্ত, তার কাছে এর কিন্তু আলাদা ব্যাখ্যা আছে। এই প্রেমের একটা আলাদা ব্যাখ্যা, আলাদা মর্যাদা আছে। তো সেই ব্যাখ্যা আজকে যাব না, পরে কোনোদিন বৈষ্ণব পদাবলী পড়াতে গেলে আমার একটু লাগবে বৈষ্ণব পদাবলী, কারণ সেটি যেহেতু ধর্মীয় ব্যাখ্যা, অল্প একটু দিব, তখন বুঝতে পারবেন যে রাধাকৃষ্ণের প্রেমের মধ্যে কি আধ্যাত্মিকতা আছে। তো কারো কোনো শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে প্রশ্ন আছে? না থাকলে আজকের ক্লাস শেষ করব। আজকে কিছু বাড়তি কথা বলেছি, তারপরে এই কথাগুলি দরকার ছিল। জি, আর আমরা তাহলে এখন পরীক্ষায় যাব। আমি ক্লাস থেকে বেরিয়ে জীবাত্মা পরমাত্মা সম্পর্কে একটু বলবো। আমি যখন বৈষ্ণব পদাবলী পড়াবো, এই কথাটুকুকে, এই বৈষ্ণব পদাবলী যখন পড়াবো, জীবাত্মা পরমাত্মা এবং কেন রাধাকৃষ্ণের প্রেমকে কিছু মানুষ ধর্মীয় অনুভূতি দিয়ে আলোচনা করছে, অল্প একটু, খুব বেশি অল্প একটু কথা বোঝানোর চেষ্টা করব, অল্প একটু। জি, সেটা বৈষ্ণব পদাবলীর সময়। জি, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। জি, জুয়েল কিবিরের সাথে থাকবেন, তাই না? তারপর রিয়াদ হোসেন স্যারের সাথে থাকবেন, ভালো ভালো শিক্ষকের সাথে থাকবেন, যারা আপনাকে পথ দেখাবে, আপনার জীবনটাকে সামনের দিকে নিয়ে যাবে। জাকির বিসিএসের সাথে থাকবেন, আমাদের সাথে থাকবেন। শুভকামনা, শুভরাত্রি, আল্লাহ হাফেজ। একটু পরে আপনাদের পরীক্ষা হবে। জি, এটি বাংলার সাথে একক রচিত গ্রন্থ, বাংলার সাথে প্রথম একক রচিত গ্রন্থ। ঠিকই বলেছেন, এর আগে বাংলার সাথে একক রচিত গ্রন্থ না, শ্রীকৃষ্ণ চর্যাপত্য একাধিক জনের রচিত, বাংলার সাথে প্রথম একক রচিত গ্রন্থ শ্রীকৃষ্ণ কীর্তন। তো জি, অনেক কথা থাকলে আমরা আবার আগামী দিন বলবো ইনশাল্লাহ, বেশি কোনো কথা নেই। তো আমি এখন বের হয়ে যাব, বের হয়ে আপনাদের চর্যাপদ এবং প্রাচীন যুগের সাথে পরীক্ষা হবে। ধন্যবাদ, শুভরাত্রি, আল্লাহ হাফেজ।